ঠিক আছে। আচ্ছা বাকিরা কোথায়? বাকিরা কেউ জয়েন করেনি? ঠিক আছে। ক্লাস মিস করে কি বলবো? যাই হোক, ক্লাস মিস করলে সমস্যা। ওকে। গ্লোবালাইজেশন বিশ্বায়ন। ঠিক আছে? তো দেখো বেসিক্যালি আমরা বই কি আছে তোমার কাছে? তানিশা? বইটা থাকলে বই বের করো। তাহলে তোমার একটু বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ, বইটা স্যার। যেখানে আমরা ফোকাস করছি। গ্লোবালাইজেশন মানে হচ্ছে তোমার বিশ্বায়ন। তো সেইখানে হচ্ছে আমরা ফোকাস করব। চ্যাপ্টার নাম্বার হচ্ছে তোমার 9 এ আছে। তো তুমি সেখানে একটা খোলো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে। গ্লোবালাইজেশন মানে বাংলা হচ্ছে বিশ্বায়ন। তো এখান থেকে আমাদের কি, কি জিনিস দেখতে হবে? দেখো পেজ নাম্বার 135 ঠিক আছে? তো এখানে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন বলতে কি বোঝানো হচ্ছে? বেসিক্যালি দ্যা কনসেপ্ট অফ গ্লোবালাইজেশন। তো যদি কনসেপ্ট এর দিকে আমরা তাকাই, তাহলে দেখো এই যে বিশ্বায়নের ফলে কিন্তু আমাদের নতুন, নতুন প্রচুর জিনিস আমরা ইউজ করতে পারছি যেটা ধরো আজ থেকে ৪০-৫০ বছর আগে যাদের জন্ম তারা চিন্তাও করতে পারত না। ঠিক আছে? সাপোজ ধরো এই যে তোমার কোথায় কত দূরে বাড়ি? আমাদের এখানে কোথায় রয়েছে কলকাতাতে। তো তাহলে সেখান থেকে তুমি সেই হিসাবে বাড়িতে বসেই না গিয়ে তুমি কিন্তু এই যে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে এই যে ক্লাস অ্যাটেন্ড করতে পারছো। ঠিক আছে? তো সেগুলো আমাদের দেশে তো এগুলো তৈরি হয়নি। বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশে তৈরি হয়েছে। তোমার USA তে সেই জিনিসগুলো আমরা তৈরি হয়েছে এবং তার ফলে বিশ্বায়নের মাধ্যমে সেই প্রোডাক্ট গুলো সারা পৃথিবীর মাধ্যমে বিভিন্ন দেশে তারা খেতে পাচ্ছে মানে নিতে পারছে বা খেতে পাচ্ছে। সাপোজ ধরো এই যে McDonald এর যে জিনিসগুলো, KFC জিনিসগুলো আমাদের না। তাই না? US থেকে আসে। কিসের মাধ্যমে আসে? বিশ্বায়নের জন্য এগুলো কিন্তু হচ্ছে। সেখানকার জিনিস আমরা এখানে পাচ্ছি আবার এখানকার জিনিস তারা ওখানে কিন্তু পেয়ে যাচ্ছে। তো এই যে পদ্ধতি সেই পদ্ধতিটার নাম হচ্ছে তোমার বিশ্বায়ন। এক্সাম্পল টা বুঝা গেল? তাই হ্যাঁ, স্যার। ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক্যালি বেসিক কনসেপ্ট একদম কোর কনসেপ্ট যদি আমরা বলি। ঠিক আছে? দ্যা কনসেপ্ট অফ গ্লোবালাইজেশন তুমি যদি পেজটা খোলো এই জিনিসগুলো ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে। তো এখানে দেখো বিভিন্ন MNC এখানে যুক্ত থাকে। MNC মানে কি? মাল্টিন্যাশনাল কোম্পানি। কারণ এই MNCর আন্ডারে যখন কিছু বিজনেস করা হয় তখন আরো বেশি সুবিধা হয়। সাপোজ ধরো একজন কৃষক, ঠিক আছে? সে আলু বানিয়েছে, আলুর চাষ করে। ঠিক আছে? তো এখন যদি সে মার্কেটে আলু বিক্রি করে, ধরো ৪ কিলো প্রতি পাচ্ছে সে ৳১৫ করে। ঠিক আছে? এই যে একদম খুচরো যেগুলো, সেই হিসাবে ৳১৫ করে তার কিলো হচ্ছে বা তার কিন্তু হাতে বেশি থাকছে না। কিন্তু এই যে যদি সেই কৃষক MNCর আন্ডারে বিক্রি করে, ধরো লেস কোম্পানির কাছে যদি বিক্রি করল, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট কিন্তু তারা তো ১-২ কেজি কিনবে না, কুইন্টাল, কুইন্টাল ধরে কিনবে তারা। ১০০ কুইন্টাল বা তারও হ্যাঁ, বেশি। তাহলে তার কিন্তু প্রফিট মারাত্মক বেশি, প্রফিট অনেক বেশি হবে। ঠিক আছে? আর হাই কোয়ালিটির জিনিসটাও কিন্তু সে পেয়ে যাচ্ছে। আর তার চেয়েও বেশি মানে গুরুত্বপূর্ণ জিনিস যে এখানে কোন মিডল ম্যান নেই। বুঝতে পারছো? মিডল ম্যান মানে তো হুম, বোঝো না? বর্তী যে দিল সোজা বাংলায় দালাল। ঠিক আছে? হ্যাঁ, সোজা বাংলায় দালাল যেটা বললে সহজে বুঝবে। তো ওটা নেই। ডাইরেক্ট আমি লেস কোম্পানির কাছে বিক্রি করছি। আমার আলু হয়েছে। ডাইরেক্ট তাহলে কি হুম, হলো? আমারও প্রফিট হলো। একটা দাম দিয়ে দিল। আমি সেই দামে বিক্রি হ্যাঁ, করব। কিন্তু মার্কেটে যদি আমি বলি, "না, না মার্কেট খারাপ। ওইসব হবে না। ওসব আগে দাম ছিল আলুর ভালো। এখন ভালো হুম, দাম নেই। তুমি যদি দিলে দাও নাহলে যাও। অন্য লোকের কাছে আমি দেখছি।" কিন্তু এই ধরো যারা লোকাল যারা আলু বিক্রি করে তারা ওই করবে। তাহলে কি করল? বিজনেস ওই যে মিডল ম্যানরা খেয়ে নিল। ঠিক আছে? দাম কিন্তু হুম, ঠিকই আছে। হুম, তুমি আমি বাজারে গেলে কিন্তু ৩৫-৪০ এ তোমার সেই হিসেবে দাম পড়ে যাচ্ছে। ঠিক আছে না? ৳২৫ নিচে তুমি করলেও আলু পাবে না। তাই না? তো এই যে ব্যাপারগুলো তো তাহলে এইখানে যদি সে বড় কোম্পানির হাতে MNCর কাছে বিক্রি করছে, MNC মানে মাল্টিন্যাশনাল কোম্পানি যেরকম ওই যে আমি লেজ এর কথা বললাম বা বিভিন্ন ধরনের চিপস-টিপস যারা করছে ডাইরেক্ট কত কিছু কিনছে। কি হুম, পরিমাণে। তো তার ফলে কিন্তু তারও প্রফিট হচ্ছে। তো এই দেখো এখানে পজিটিভ জিনিসগুলো আমি এই জিনিসটা এক্সাম্পল টা কেন দিলাম যে পজিটিভ জিনিসগুলো কি, কি রয়েছে। তো সেই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে? তো তার কথাই কিন্তু এখানে বলা রয়েছে। দেখো এই যে MNC কোম্পানির আন্ডারে যে জিনিসগুলো আমরা কিন্তু ফোকাস করতে পারি। দেখো মেনি রিটেইলার shopkeeper fears that they would lose their livelihood if some major international companies open retail chain in the country. কোন শব্দ হচ্ছে কোন প্রবলেম তানিশা? না, ওই আমাদের একটা টিয়া পাখি আছে, ও খুব চিৎকার করছে। ও টিয়া পাখি আচ্ছা, আচ্ছা, আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে। টিয়া পাখি দেখাই যায় না এখন। মানে কি বাড়িতে পোষো? হ্যাঁ, চন্দনা টিয়া কথা বলছে। ও আচ্ছা, আচ্ছা কথাও বলতে পারো। বাহ! ভালো। ঠিক আছে। ওকে। তো দেখো এখানে যে জিনিসটা আমি তারপরে বলছিলাম যে, ইন্টারন্যাশনাল যেগুলো কোম্পানি আছে তো ওরা ভাবছে যে হ্যাঁ, এইরকম বড়, বড় কোম্পানি যদি চলে আসে যায় তাহলে আমাদের বাজার সব খেয়ে নেবে। তা কিন্তু হয়নি। তাহলে উল্টে তাদের কিন্তু আরো প্রফিট হয়েছে। কি করে? এই যে আমি যেটা এক্সাম্পল দিলাম। কারণ লেস তো আমাদের দেশের কোম্পানি না। তাই না? তো USA কোম্পানি তোমার সেই হিসাবে আসছে। এবং তারা কিন্তু বিজনেস করছে। যদিও প্যাকেটে খুললে তুমি কিছুই পাই না আমরা হাওয়া পাই আর তার মধ্যে ২-৪ টে চিপস আমরা পাই। ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তো একটা টাইমে খালি ৳৫ র প্যাকেট ছিল। তারপর ১০ হলো।
তারপর 20 হলো, তারপর 30 আসছে, তারপরে এখন 50, 50 এর উপরে ৳60 হয়ে গেছে। বড় প্যাকেট যেগুলো। বুঝতে পারছো? তার মানে ইনফ্লেশন কোন ভাবে আমরা দেখতে পেয়েছি। ইনফ্লেশন মানে তো তুমি বোঝো না? মুদ্রাস্ফীতি যেটা। ভ্যালু কমে যাচ্ছে যে হ্যাঁ জিনিস। স্যার। ঠিক আছে? তো হুম। সেই পার্টটা রয়েছে। যেরকম ধরো ওই যে আমি অনেকদিন আগে ভিডিও করেছিলাম যে পার্লে-জি। ছোটবেলায় আমরা যখন পার্লে-জি খেয়েছি এত বড় বিস্কুট ৳3 করে ছিল। এখন ওই সাইজে তার থেকে একটু বড় করে ৳10 বানিয়ে দিয়েছে। তাই না? তো এগুলো হুম। হচ্ছে তোমার ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির ফলে। মুদ্রাস্ফীতি মানে কি? টাকার ভ্যালু কমে যাওয়া। তো এই জিনিসটার কথা এখানে কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট আসছে। তারপর দেখো যে a film producer in Mumbai accused by listing the story of the film for another made of Hollywood. তো এখানে বিভিন্ন ধরনের সিচুয়েশন বলা হচ্ছে যে, ধরো তুমি যখন গ্লোবালাইজেশন এর ফলে তুমি দেখো, তো তখন কিন্তু হিউজ চেঞ্জ হয় সবকিছু। সম্প্রদায় সবাই তার দ্বারা অনুপ্রাণিত হয়। তো এখানে ফিল্মের কথা বলা হচ্ছে যেরকম দেখো আমাদের দেশে আগে যেরকম ফিল্ম তৈরি হতো সিনেমা, তুমি সেটা কিন্তু এখন যে কোয়ালিটি তোমার VFX বা অ্যানিমেশন ছিল সেগুলো কিন্তু কোয়ালিটি আগে হাসি লাগতো, তাই না? একদম হুম। এতটাই বাজে হতো। কিন্তু তুমি দেখো জাস্ট 'বাহুবলী' আসার পর সব চেঞ্জ হয়ে গেছে। তাই না? 'বাহুবলীতে' তুমি নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ। 'বাহুবলী'। তো তারপরে তো বুঝতেই পারছো যে VFX আর অ্যানিমেশন জাস্ট কোন লেভেলে আমরা পৌঁছে গেছি। তো সেই সময়ের কথাও এখানে বলা হচ্ছে। তো তার মানে কি? গ্লোবালাইজেশন হলে কি হচ্ছে? তোমার কম্পিটিশন হচ্ছে। আগে কম্পিটিশন ছিল না যে আমাদের একটাই মার্কেট ইন্ডিয়াতে যা একটাই অপশন ওই যা দেখাতো তাই দেখতে হতো। শুধু কেবল টিভি ছিল। তাই না? তো তারপরে আস্তে, হুম। আস্তে এখন কিন্তু যার যা ইচ্ছা হচ্ছে তোমার টরেন্টে তোমার ডাউনলোড করে বা Netflix, Amazon এ দেখে নিতে পারছে। তো সেখানে তুমি যদি খারাপ কোয়ালিটির জিনিস বানাও, কেউ দেখবে? দেখবে না। কারণ তারা তো ফ্রি দেখছে না, নিজের পয়সা খরচ করে দেখছে। তাই না? ইন্টারনেট তো হুম। নিতে তো পয়সা লাগছে। ইন্টারনেট তো আর ফ্রি না। তো তাহলে সে কেন খারাপ জিনিস দেখবে? তো তার জন্য কোয়ালিটি জিনিস আসছে। কম্পিটিশন আসছে। আর কম্পিটিশন আসলেই ভালো জিনিস পাওয়া যাচ্ছে। কারণ লোকে তো ফ্রি দেবে না টাকা। তাই না? তো এই যে জিনিসগুলো কিন্তু হ্যাঁ। সব গ্লোবালাইজেশন এর মধ্যে রিলেটেড। তাই না? বুঝতে পারছো আমি জিনিসগুলো কি বলছি? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এইভাবে কিন্তু জিনিসগুলো খেয়াল রাখতে হবে। মুখস্থ করার দরকার নেই। কারণ আমরা 9 এর পড়ব না। এটা 9 এর বই হতে হুম। পারে। ওগুলো বাচ্চারা হচ্ছে মুখস্থ করবে। আমাদের হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। তাহলে এখান থেকে যেই হ্যাঁ। কোয়েশ্চেন আসবে আমরা তাই পারব। ঠিক আছে? তো সেই সকল জিনিসের কথা এখানে ফোকাস করা হচ্ছে পরপর। নেক্সট আসছে এই যে কজেস অফ গ্লোবালাইজেশন এবার আমরা দেখতে পাচ্ছি। কজেস অফ গ্লোবালাইজেশন মানে কি? গ্লোবালাইজেশন কিভাবে কেন হচ্ছে? ঠিক আছে? তো হুম। গ্লোবালাইজেশন তো তোমার বিভিন্ন কারণে হয়ে থাকে। তো যেগুলো আমরা দেখি যে ক্যাপিটাল কমোডিটিজ এ হয়, আইডিয়াস এর মাধ্যমে হয়। ক্যাপিটাল কমোডিটিস মানে কি? ক্যাপিটাল মানে হচ্ছে এটাকে বোঝানো হয় টাকা-পয়সা কেন্দ্র। ঠিক আছে? তো সেই হিসাবে। হ্যাঁ। আরো হ্যাঁ। সিম্পল আমি উদাহরণ দিই ধরো কম্পিটিশন কি করে আসছে ধরো। সাপোজ ধরো 1990s এর আগে। তুমি ধরো পুরনো বাংলা সিনেমা দেখেছো। তাই না? তো বাংলা হুম। সিনেমায় কি দেখো জানো টাকা-পয়সা যতই থাক গাড়ি তার একটাই আছে। হিন্দুস্তান অ্যাম্বাসেডর। তাই না? হ্যাঁ। ধরো ৮০, ৭০, ৮০ বা ৯১ সালের আগেরও যেসব সিনেমা। তোমার যতই টাকা-পয়সা থাক, গাড়ি যদি হয় তোমার হিন্দুস্তান মোটরের অ্যাম্বাসেডর, সাদা যে অ্যাম্বাসেডর। তাই না? হুম। তার মানে কি মার্কেটে আর কোন গাড়ি নেই। তার মানে কি মার্কেটে দরকারও নেই। একটাই হচ্ছে মনোপলি রয়েছে। মনোপলি মানে কি? তানিশা মনোপলি মানে হচ্ছে মার্কেটে খালি আমিই একা। আমি যা বিক্রি করব তাই হবে। আর তাছাড়া কোন অপশন নেই। যদি কিনতে হয় নাও, না হলে যাও। হুম। ঠিক আছে? তো সেই হিসাবে যেরকম ধরো আমাদের ওই যে আগে Airtel, Vodafone এ যেরকম ছিল ইন্টারনেট কি পরিমাণে প্রাইস ছিল। তাই না? তো হ্যাঁ। এখন জিও আসার পর সব চেঞ্জ হয়ে গেছে। সেই মনোপলি ধ্বংস হয়ে গেছে। এখন তো জলের দরে নেট পাওয়া যাচ্ছে। তো ঠিক সেরকম মনোপলি ছিল আগে গাড়ির বা অন্যান্য সব জিনিসের। হচ্ছে তোমার হ্যাঁ। আ যে আগে মানে ১৯৯০ এর আগে আমাদের তো এলপিজি মডেল ছিল আমাদের, তাই না? মানে এলপিজি মডেল শুরু হ্যাঁ। হলো 1991 থেকে। এলপিজি মানে কি? লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। ঠিক আছে? এই 1991 থেকে স্টার্ট হচ্ছে মনমোহন সিং এর আন্ডারে। এল তে মানে লিবারালাইজেশন। খুব ভালো করে খেয়াল রাখো। এগুলো কিন্তু খুবই ফান্ডামেন্টাল জিনিস। প্রাইভেটাইজেশন মানে স্যার কার আন্ডারে বললেন? আ মন আ এটা মনমোহন সিং, পিভি নরসিমহা রাও হচ্ছে তখন ছিল। পিএম ছিল আমাদের। পিএম মানে প্রধানমন্ত্রী। প্রাইম হ্যাঁ। মিনিস্টার। ঠিক আছে? গ্লোবালাইজেশন। লিবারালাইজেশন মানে উদারীকরণ। প্রাইভেটাইজেশন মানে বেসরকারীকরণ। গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন। ঠিক আছে? এটা স্টার্ট হচ্ছে 1991 এ আমাদের দেশে। ঠিক আছে? তো তাহলে কি হলো হুম। তখন? তোমার যতই পয়সা থাকুক তোমার হাজার, হাজার কোটি টাকা রয়েছে। গাড়ি যদি তুমি কিনতে চাও একটাই মার্কেটে অপশন। ঠিক আছে? হ্যাঁ। কিনতে হয় কেনো নাহলে যাও। কিন্তু তারপরে কি হলো মার্কেট যখন খুলে দিল, মারুতি সুজুকি, ঠিক আছে? টয়োটা, অন্যান্য বড় সব কোম্পানি আসতে থাকলো। তোমার হাতে তখন যতই টাকা থাকুক না কেন তুমি ল্যাম্বরগিনি কিনতে পারো। তোমার মার্কেটে ঢুকতেই দিত না। মনোপলি ছিল, হুম। ফল্ট ইকোনমি ছিল। কিন্তু তারপরে যখন মার্কেট খুলে দিল, সব কোম্পানির জিনিসপত্র আসছিল। গাড়ি বলে না সব জিনিসই। তার ফলে কি হলো? মার্কেটে কি হচ্ছে তানিশা? অপশন আসছে। লোকের কাছে অপশন আসছে যে হ্যাঁ। আমি আমার কষ্টে টাকা ইনকাম করছি। তো আমি হ্যাঁ। মার্কেটে বেস্ট আমি সেটা নিতে পারব। কিন্তু আগে সে অপশন ছিল না। তো
সেটা গ্লোবালাইজেশন মানে স্টার্ট হচ্ছে। তার ফলে কি মার্কেটে হ্যাঁ, কম্পিটিশন শুরু হয়, প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা হলে কি হচ্ছে তোমার বেসিক্যালি হাই কোয়ালিটির জিনিসটা লোকজন পাচ্ছে এবং লোকের হাতে অপশন থাকছে। যে আমার পয়সা আছে আমি হ্যাঁ, Lamborghini কিনবো। আমি তোমার অ্যাম্বাসেডর সাদা গাড়ি কেন কিনবো? তারপর তোমার কোনো ডিজাইন এ কোনো চেঞ্জ নেই। একই মডেল সবই দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই না? মারুতি সুজুকি তখন চলে আসছে ওই যে তারপর আস্তে, আস্তে যে মারুতি 800 দেখেছো বোধহয়, তাই না? ওই টাইমে হ্যাঁ, 1980s এর দিকে স্টার্ট হচ্ছে। তারপরে মারুতি সুজুকি তোমার মডেলও চেঞ্জ নিয়ে আসে আস্তে, আস্তে। ঠিক আছে? কারণ কম্পিটিশন এ চলে আসছে। লোকে তো পয়সা দিয়ে তো হ্যাঁ, খারাপ জিনিস কিনবে না। ঠিক আছে? না। তো তার ফলে কি হচ্ছে মার্কেটে আমরা কম্পিটিশন দেখতে পাচ্ছি, হাই কোয়ালিটির জিনিস পাচ্ছে এবং আস্তে, আস্তে কম্পিটিশন হওয়ার পরে লোকের প্রাইস কমে যাচ্ছে। প্রাইস সেনসিটিভ হয়ে যাচ্ছে। প্রাইস সেনসিটিভ মানে কি? প্রাইস সেনসিটিভ মানে হচ্ছে তানিশা যে কম খরচে সুষম খাদ্য পাওয়া। তার মানে হ্যাঁ, কেউ হাই কোয়ালিটিও চায়, খুব সুন্দর দেখতেও চায় এবং সবথেকে বেস্ট যেটা দাম দেওয়া হবে অন্যান্য কোম্পানি থেকে সেটাই হচ্ছে লোকে নেবে। আর আমাদের ইন্ডিয়ান মার্কেট হচ্ছে মারাত্মক প্রাইস সেনসিটিভ। লোকে ফ্রিতে বিষ দিলে তাও খেয়ে নেবে। ঠিক আছে? মানে আমাদের দেশের লোক হচ্ছে এরকম। ঠিক আছে? মানে এতটাই আমরা প্রাইস সেনসিটিভ মার্কেট। ওকে? তো তার জন্য বলা হয় যে ইন্ডিয়াতে যে বিজনেস করতে পারবে সারা ওয়ার্লড এ যেকোনো দেশে গিয়ে সে বিজনেস করে লাভ প্রফিট করতে পারবে। ঠিক আছে? কারণ আমরা হ্যাঁ, এতটাই সোজা বাংলায় কিপটে। ঠিক আছে? পয়সা আমরা বের করতে চাই না। আবার কেউ যারা বের করে তাদের অতিরিক্ত অঢেল রয়েছে সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে? হুম, এই যে ব্যাপারগুলো কিন্তু রয়েছে। তো এইভাবে গ্লোবালাইজেশন এর সিস্টেমটা কিন্তু কাজ করে থাকে। ঠিক আছে? আর এগুলো পলিটিক্যালি সব জিনিসগুলো কাজ করা হয়। কারণ পলিটিক্যালি মানে হচ্ছে তোমার রাজনৈতিকভাবে এই যে পলিটিক্যালি যে মার্কেট ওপেন করা হলো এলপিজি মডেল নিয়ে হুম, 1991 এ তারপর সেই হিসাবে মার্কেট ওপেন হচ্ছে। ঠিক আছে? তার আগে ক্লোজড ইকোনমি ছিল। ওকে? বোঝা গেল হ্যাঁ, জিনিসটা? মাঝি এত লেট বুঝতে পারছো সব যা বলছি? কনসেপ্ট এ ফোকাস করো। কনসেপ্ট ফোকাস করলে সব পারবে। আর মুখস্থ করলে ফেল করবে। আমি বারবার স্যার দেখাবো। আমি তো প্রথমে কিছু বুঝতেই পারছিলাম না। আপনার ক্লাস করাতে তো এখন টেনশনটা ফ্রি লাগছে। আচ্ছা। না সেটা মুখস্থ করতে গেলে হবে না। বুঝতে পারলে তানিশা? হ্যাঁ, ইউপিএসসি মুখস্থর জিনিস না, এই জিনিসটা বুঝতে হবে। অন্যান্য এক্সাম না যে আমি ঠিক আছে যে আমি ইউনিভার্সিটিতে পড়ি, পিজি 2 এর আমার এক্সাম। হ্যাঁ, স্যার আমাকে ১০ টা কোয়েশ্চেন দিয়েছে, ওই করলাম আমি হয়ে গেছে। আমি 8 প্লাস পেয়ে গেছি। ঠিক আছে? যে তো এটা হুম, ওগুলো ইউনিভার্সিটিতে হয়, কলেজে হয়, স্কুলে হয়। এখানে ওই হুম, জিনিস না। বুঝতে পেরেছ? তো এখানে কনসেপ্ট না বুঝলে কারণ এখানে কিছু কমন আসে না। বুঝলে তানিশা? এখানে কোন কোয়েশ্চেন তুমি কমন পাবে না কিন্তু কনসেপ্ট কমন হয়। সিলেবাস দিয়ে দিয়েছে হ্যাঁ, আমাদের। কনসেপ্ট কমন থাকলে তুমি যদি জিনিসটা বোঝো, যাই দেবে ঘুরিয়ে ফিরিয়ে তুমি তাও পারবে। কিন্তু তুমি যদি মুখস্থ হুম, করো খালি ওইটাই পারবে খালি, আর কিছু পারবে না। ঠিক আছে? হুম, তো ওগুলো রেলের গ্রুপ ডি এক্সামে হবে। এটা রেলের গ্রুপ ডি এক্সাম না। যে মুখস্থ করলাম করে তারপরে আমি ওই এলো আমার ঠিক মেরে তুমি আরে বাপ! রেলের গ্রুপ ডি আমি হয়ে গেছে। তো এই হ্যাঁ, কারণেই তো ইউপিএসসি দিয়ে গ্রুপ এ এর এক্সামে ঢোকে। রেলের মানে একদম লাস্টের দিকে হচ্ছে তোমার সার্ভিসটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক পুলিশ। ঠিক আছে? ট্রাফিক হ্যাঁ, সার্ভিস যেটা আছে। তার এ গ্রুপে হচ্ছে এই ইউপিএসসি এক্সাম দিয়েই হয়। মানে যাদের র‍্যাংক একদম পেছনে হয়। আর গ্রুপ হুম, ডি এক্সাম তো তাহলে আলাদা থাকলো। আর তুমি গ্রুপ এ হচ্ছে এখান থেকে হয়। এই ইউপিএসসি এক্সাম। ঠিক আছে? তো আচ্ছা, ডিফারেন্সটা বুঝতে হবে না? ও গ্রুপ ডি তে হ্যাঁ, ঢুকে সারা লাইফের লাস্টে গিয়ে যেখান থেকে শুরু করবে, তুমি স্টার্টিং তার থেকে উপরের র‍্যাংকে করছো। হুম, ব্যাপারটা বোঝা যাচ্ছে? যে হ্যাঁ, ছেলেটা বা যে মেয়েটা ২০ বা ২১ বছর বয়সে ঢুকছে গ্রুপ ডি তে, সে তার মানে কি বলে লাইফের লাস্টে গিয়ে ৬৫ বছর বয়সে গিয়ে লাস্টে গিয়ে যেখানে ঢুকবে, তুমি তার থেকে বড় হুম, র‍্যাংকের থেকে স্টার্ট করছো ২১ বছর বয়সে। ডিফারেন্সটা এই যে রয়েছে। ঠিক আছে? তো ব্যাপারটা হ্যাঁ, বুঝতে হবে। ঠিক আছে? তো সব খালি রেলওয়ে বলে না, অন্যান্য সব যতগুলো আমাদের আছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, পুলিশ সার্ভিস বলো, ঠিক আছে? তারপরে হুম, তারপরে ফরেন সার্ভিস বলো, তো সেগুলো জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওকে? তো এইভাবে জিনিসগুলো আসছে। ২৬ টার উপরে তোমার এখানে সার্ভিস রয়েছে। তুমি সার্ভিস লিস্টটা দেখলে বুঝতে পারবে। ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস, রেভিনিউ সার্ভিস, ওকে? আ হুম, কাস্টম সার্ভিস, ঠিক আছে? তো এভাবে আর কিছু না। মাঝে কোয়েশ্চেন থাকলে বলো, চুপচাপ থেকো না, ঠিক আছে? যত যা কোয়েশ্চেন আসবে সবসময় জিজ্ঞেস করবে। ঠিক আছে? এখানে কনসেপ্টই হচ্ছে আসল জিনিস। কে কি ভাবলো স্যার ও আমার সাথে যা পড়ছে ও কি ভাববে আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করব কোনো ব্যাপার নেই। ঠিক আছে? দেখো তোমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব হয়ে গেছে। ওইসব জিনিসগুলো মাথায় রাখলে কিন্তু হবে না। এখানে প্রবলেম হচ্ছে সাথে জিজ্ঞেস করবে। আমি সিম্পল ল্যাঙ্গুয়েজ এ সেগুলো বলে দেব। এক্সাম্পল মাথায় রাখবে তাহলে সবকিছু সুবিধা হবে। কারণ এখানে মুখস্থ করে কিছু লিখতে হয়। আর লিখলে তুমি পারবেও না কিছু। কোয়েশ্চেন তুমি দেখলেই বুঝতে পারবে। তুমি যদি মেইনস এর কোয়েশ্চেন দেখো দেখলে বুঝতে পারবে যে এখানে মুখস্থ কোনো সিন নেই। কনসেপ্ট এ সবই। এই কনসেপচুয়াল ধরো এই যে থিওরির সাথে থিওরি মানে এই টেক্সট বুকে যেগুলো আছে। আর তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স মিক্স করে কোয়েশ্চেন গুলো থাকে। তো তার জন্য তুমি হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস রেগুলার পড়ে সেখান থেকে নোট করা এবং যে থিওরিটিক্যাল জিনিসগুলো মানে এই যে টেক্সট বুক থেকে না পড়লে হবে না। ঠিক আছে? আর এইভাবে তুমি যখন কনসেপ্ট গুলো ভাঙতে থাকবে এবং মাথায় রাখবে, অটোমেটিক্যালি তুমি যেই কোয়েশ্চেন দেবে তুমি পারবে। এইটাই হচ্ছে তোমার সিস্টেম। ওকে? মাঝি ক্লিয়ার হচ্ছে? বলো কিছু? শুনতে পাচ্ছি না তো। বুঝতে আচ্ছা। এখানে বুঝতে তো পারলাম? নেটটা অতটা ভালো চলছে না আরকি। ও নেট চলছে না। আচ্ছা। ঠিক আছে। আপনাকে বললাম না স্যার হ্যাঁ, মেসেজে? হ্যাঁ, 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 মনে পড়েছে। হ্যাঁ, ঠিক আছে। সমস্যা নেই আমি পাঠিয়ে দেব। ওকে? সমস্যা নেই কোনো।
কিন্তু সেই জিনিসটা দরকার। এটা তো 6 নম্বর না 7 নম্বরটা করাচ্ছেন চ্যাপ্টারটা? এটা আচ্ছা হ্যাঁ? নাম্বারটা হচ্ছে আচ্ছা দাঁড়াও, আমরা তো এখন নাম্বারে আছি হচ্ছে ৮ নম্বরের চ্যাপ্টারে আছি। না ৯ নম্বর চ্যাপ্টার, ৯ নম্বর চ্যাপ্টার। ৮ নম্বর তো আমরা করেছি। আর ৯ নম্বরে আমরা আছি। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এই যে দেখো এই যে চ্যাপ্টার নাম আমি লিখে দিয়েছি বিশ্বায়ন মানে গ্লোবালাইজেশন। ঠিক আছে? ঠিক আছে। এক্সাম্পল খেয়াল রাখবে। KFC, ম্যাকডোনাল্ড কিসের মাধ্যমে হচ্ছে? আরেকটা থেকে তোমার বিহেভিয়ারাল চেঞ্জ হয়ে যায় পুরো সম্পূর্ণ। আগে আমরা পিঠে-পুলি খেতাম। আমরা এখন আর পিঠে-পুলি দিয়ে আবার ফটো দিলে লোকজন লাইক দেবে নাকি? আমি KFC তে যেতে হবে, ম্যাকডোনাল্ড এ যেতে হবে। নাহলে আমার স্ট্যাটাস থাকবে না। এই যে তোমার অ্যাটিটিউড এরও কিন্তু চেঞ্জ করে দিচ্ছে আমাদের। তাই না? ব্যাপারটা বুঝতে পারছো? কিসে হ্যাঁ স্যার আমেরিকানাইজেশন বুঝতে এর ফলে। আমরা পিঠে-পুলি খেয়ে কিন্তু বাঙালিদের যেটা আমাদের জিনিস, পিঠে-পুলিকে আমরা ফটো দিই না। ম্যাকডোনাল্ড এ গিয়ে আমরা ফটো দিই, ভাই আমি ম্যাকডোনাল্ড এ এসেছি। তো এটাই সিস্টেমটা কিসের মাধ্যমে আসছে? গ্লোবালাইজেশন এর ফলে। তোমার বিহেভিয়ার এরও চেঞ্জ করে দিচ্ছে। মানে আমাদের সাধারণ লোকের। বুঝতে পারছো? একটা টার্মটা পলিটিক্যাল সায়েন্স এ বলা হয় আমেরিকানাইজেশন। হ্যাঁ। ব্যাপারটা বোঝা গেল? এই টার্মটা এখানে নেই কিন্তু পরবর্তীতে আছে অপশনাল এ। তানিশা বোঝা গেল? সিস্টেম বোঝার চেষ্টা হ্যাঁ করো। স্যার। ঠিক আছে? তো আমরা পিঠে-পুলিকে আমরা স্ট্যাটাস দিই না। আমরা দেখি যে ভাই আমি এখন KFC তে খাচ্ছি। তুই খাই না। ঠিক আছে? এরকম একটা অবস্থা। ঠিক আছে? তো এই যে সিচুয়েশন তোমার বিহেভিয়ার এরও পুরো চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে? আর তারপরে কনজিউমারিজম কিন্তু বাড়ছে। কনজিউমারিজম মানে কি? আমরা হচ্ছে কনজিউমার, আমরা হচ্ছে উপভোক্তা। ঠিক আছে? সবকিছু আমাদের উপরেই ডিপেন্ড করে। আমরা হচ্ছে খাচ্ছি। তো এখানে বারবার এড দিচ্ছে বিভিন্নভাবে। সেগুলো আমরা দেখছি যে হ্যাঁ, এগুলো একটা নতুন জিনিস এসছে। এখন এই যে এত% ডিসকাউন্ট আছে। তো এইভাবে জিনিসগুলো কিন্তু চলে। মাঝি বোঝা যাচ্ছে? এক্সাম্পল গুলো বোঝার চেষ্টা করো। ঠিক আছে? মুখস্থ করলে সব ভুলে যাবে। CSC এক্সাম মুখস্থ না। ওকে? কনসেপ্ট ক্লিয়ার করলে সমস্যা হবে। আচ্ছা কালচারাল কনসিকুয়েন্স আসছে এবার। কালচারাল কনসিকুয়েন্স কি? মানে কালচারালি যখন আমরা ইমপ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? আমাদের দেখো আগে ট্র্যাডিশনাল মিউজিক আমরা শোনা হতো, ট্র্যাডিশনাল ডান্স আমরা শুনতে হতো। যেগুলা সেগুলো নিয়ে আসতো। আর এখন হিপ হপে চলে এসছে। হিপ হপ কোথা থেকে আসছে? আমেরিকান কালচার তোমার সেই হিসাবে আসছে। আমেরিকান বা ওয়েস্টার্ন কালচারে। তো সেগুলো আমরা কিন্তু সব চলে এসেছে। আমাদের এমনকি ডান্সিং শো তেও তুমি দেখবে এখন হিপ হপে ডান্স করলে তার ভ্যালু বাড়ে। ট্র্যাডিশনাল তুমি কত্থক, ঠিক আছে? কথাকলি ডান্স করবে তোমাকে দেখবেও না। তার মানে কি? তোমার এখানে চেঞ্জটা এই লেভেলে তোমার চলে এসছে। মানে এতটাই ইম্পোজ করা হচ্ছে আমাদের উপরে। কালচারাল ডমিনেশন মানে হচ্ছে তোমার সাংস্কৃতিকভাবে তোমাকে আধিপত্য বিস্তার করা। বুঝতে পারছো জিনিসগুলো? তানিশা কিভাবে হচ্ছে জিনিসটা? কত্থক হ্যাঁ তুমি ডান্স স্যার। করবে ফালতু। এটা হবে না। তুমি যে হিপ হপ করবে আরে বাপরে! কি পারফেক্ট ডান্সার। ঠিক আছে? তো তার মানে কি এটা কন্টিনিউয়াসলি দেখাতে তুমি তোমার নিজের কালচারকে ভুলবে, নিজের কালচারকে গালি দেবে অটোমেটিক্যালি আর সেটাই হচ্ছে মেইন লক্ষ্য। তার মানে কি তোমার কালচার আমি উড়িয়ে দিলাম, তোমার ট্র্যাডিশন আমি উড়িয়ে দিলাম, তোমার ল্যাঙ্গুয়েজ আমি উড়িয়ে দিলাম আর আমারটা ইম্পোর্ট করে হুম। দিলাম। ঠিক আছে? তো এইভাবে কিন্তু সেই ডমিনেশন গুলো আসে গ্লোবালাইজেশন এর মাধ্যমে। আর সেটা করা হয় কিসের মাধ্যমে? সোশ্যাল মিডিয়া, টেলিভিশন এগুলোর মাধ্যমে। তার জন্যই দেখো তুমি যদি সিম্পল আমাদের যে ট্র্যাডিশনাল ডান্স আছে, গান আছে সেগুলো করো। লোকজন করবে না। ঠিক আছে? তার মানে কি তোমার মাইন্ডসেটই যখন আমি কন্ট্রোল করতে পারছি, তুমি সেই কনজুমারিজম এর সেই সিস্টেমে ঢুকে গেলে। ঠিক আছে? আর তখনই তুমি হিপ হপ শিখতে চলে যাবে। তখন হিপ হপ কার কাছ দিয়ে শিখবে? ওই যে যারা ওই ডান্সের দেখবা সেই হিসেবে যাচ্ছে। তাহলে ওই মার্কেটটা তৈরি। হ্যাঁ। ব্যাপারটা বোঝা যাচ্ছে? আর যে কত্থক করছে তার কেউ কিন্তু পাত্তা দেয় না। কেউ নাচে নাকি? ভারতনাট্যম, রুস। এই যে ব্যাপারটা। তার মানে কি তুমি তোমার হুম। কালচার শেষ করলে, তুমি তোমার ল্যাঙ্গুয়েজ শেষ করলে, ওইভাবেই কিন্তু তোমার বাংলা শেষ হচ্ছে। বাংলা বলি না, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ গুলো। তুমি ইংলিশে কথা বলতে পারিস না তো তুমি মরে যাও। স্যার ব্যাপারটা বুঝতে পারছো? এরকম স্যার দেখবেন করে। পোশাকের ক্ষেত্রেও তো হয়। হ্যাঁ? স্যার পোশাকের ক্ষেত্রেও তো এখন স্যার ওই জিনিসটা হচ্ছে না অনেকটা। সে তো আছে সবকিছুতেই। সে পোশাক তো সবকিছুতেই না। ওই সেটা আমি বললাম যে এরকম যখন ল্যাঙ্গুয়েজ যে ডমিনেশন যেরকম আসছে। যদি ইংলিশে বুঝিস না, কথা বলতে পারিস না, তো মরে যাওয়া উচিত। এই যে ব্যাপারটা। ঠিক আছে? বাংলায় হ্যাঁ। কথা বলেছে চরম অশিক্ষিত। ঠিক আছে? বা হিন্দিতে কথা বলতে এ হচ্ছে বিহারি। তো এই যে ব্যাপারটা, ঠিক আছে? একটা গালির পর্যায়ে চলে এসেছে। বিহারি এখন একটা গালির পর্যায়ে। তো এগুলো কিভাবে হচ্ছে? ইংলিশ ইম্পোজিশন এর মাধ্যমে সেই হিসাবে। অনলি 10% পিপল ইন্ডিয়াতে ইংলিশ বোঝে। বলার কথা আমি বলছি না, বোঝে। তো আমাদের জনসংখ্যা কত? ১৪৫ কোটি। তার মধ্যে অনলি 10% ইংলিশ বোঝে। তো তারপরে তুমি এলিট ক্লাস কি করে তৈরি হচ্ছে বুঝতে পারছো? 10% এ যে ইংলিশ বোঝে আর 5% হচ্ছে প্রপার ওয়েতে কমিউনিকেট ও করতে পারে, বলতেও পারে। তো তুমি যদি ধরো কেউ যদি ইংলিশ বলা এবং লেখা বুঝতে পারে, সব 5% এলিটে অটোমেটিক্যালি চলে আসছে। তো এই যে কালচারালি আমি যে হাই লেভেলে ঢুকিয়ে দিলাম কাউকে বা উঠিয়ে দিলাম, তার ফলে কি? তার বাকি যারা 95% আসছে, লোয়ার স্ট্যান্ডার্ড এ চলে আসছে কালচারালি। ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছো? ক্লাস ডিভিশন কোন লেভেলে স্টার্ট হচ্ছে? জিনিসটা বোঝার চেষ্টা করো, তানিশা। হ্যাঁ স্যার বুঝতে পারছি। ইংলিশ জানলে তুমি হচ্ছে এডুকেটেড আর তুমি যদি সংস্কৃতে পিএইচডি হও তুমি চরম অশিক্ষিত। কারণ তুমি ইংলিশ বোঝো না। হ্যাঁ। বোঝা গেল? তো এই যে ব্যাপারগুলো হ্যাঁ ঠিক আছে? তো সেই ব্যাপারকে খেয়াল রাখতে হবে। এটাকে কি বলে? কালচারাল তোমার এখানে ডমিনেশন। ইউএস কালচার বা ইউকে কালচার তোমার ডমিনেশন। ইউকে হচ্ছে এইটুকু একটা জায়গা। তো সেখানে ইংলিশে মাত্র কয়েকজন কথা বলছে। তার থেকে বেশি লোক আমাদের দেশে এখন ইংলিশে কথা বলে। কিসের জন্য হচ্ছে এটা? ইংরেজদের আমরা যেহেতু কলোনি ছিলাম। ঠিক আছে? আর যে হাইপার অবসেশন তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর উপর আমাদের যা রয়েছে। ঠিক আছে?
তো এই ব্যাপারটা রয়েছে। যদিও দেখো এটা স্টার্টিং হচ্ছে আবার আমার কলেজ দিয়ে, ঠিক আছে? যাই হোক। তো সেই ব্যাপারটা আসছে যে হিন্দু কলেজ থেকে এটা স্টার্ট হয় বেসিক্যালি। তো যাই হোক, তো কিন্তু সেদিকে স্যার, বলছি যে এখনো জানেন অনেক অনেক জায়গায় ইংলিশ মানে অনেকে জানেও না। তারা একদম তাদের মানে কান্ট্রির ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করে। আমি হ্যাঁ, যেরকম গেছিলাম কাজাকিস্তানে, হ্যাঁ, ওরা হ্যাঁ। ওখানে কেউ মানে ইংলিশ বলতে জানে না। ওরা ওদের ল্যাঙ্গুয়েজেই কথা বলে। মানে হ্যাঁ, ওরা দেশাত্মবোধটা জুসটাও আছে। জানে না, যে জানে না। অরেঞ্জ যে একটা জুস হয় সেটাও ওরা জানে না। আচ্ছা, আচ্ছা। তখন খুব প্রবলেম হয়েছিল। দেখো তানিশা, জানে না আর আমি ইউজ করি না। দুটো মারাত্মক ইম্পোর্টেন্ট জিনিস হুম। বুঝতে হবে। ভ্লাদিমির পুতিনকে তো তুমি চেনো। তো সে কি অশিক্ষিত? সে কি জানে হ্যাঁ। না সে ইংলিশ জানে। কিন্তু আমি আমার ল্যাঙ্গুয়েজে আমি কথা বলব। হ্যাঁ। তোমার বুঝলে বুঝলো, না বুঝলে সরে যাও। আমার কোনো যায় আসে না। এই যে অ্যাটিটিউড, এই যে তোমার হ্যাঁ। অহংকার, তোমার যদি হুম। দেখো মাতৃভাষা কি? মায়ের মুখের ভাষা। একটা বাচ্চা হ্যাঁ। হওয়ার পর থেকে মাতৃদুগ্ধ নিচ্ছে, মায়ের দুধ খাচ্ছে এবং সেখান থেকে মায়ের যে ভাষা সেটা শিখছে। সেটাই তো মাতৃভাষা। হুম। তুমি যখন হ্যাঁ। মায়ের ভাষাকেই লাথি মারছো, সেটাকেই তুমি হুম। হীনমন্যতা তুমি বোধ করছো। তার মানে কি? তুমি কালচারালি অটোমেটিক্যালি শেষ। তার মানে তুমি হুম। যখনই ডাউনফল তোমার এখান থেকে স্টার্ট হবে। তুমি তখন ইতিহাসকে তোমার লাথি মারবে। যে জিনিসগুলো আমাদের করা হুম। হয়। কন্টিনিউয়াসলি আমাদের এডুকেশন সিস্টেম এভাবে করা। ঠিক আছে? মেকলে হুম। কিন্তু এইভাবে মেকলে মিনিটটা এভাবে স্টার্ট করা হচ্ছে। ঠিক আছে? তো আমাদের দেখো ইংলিশ এডুকেশন সিস্টেম স্টার্টিং করারই সিস্টেম ছিল হচ্ছে এইটা। ওকে, আমি তোমাদের হ্যাঁ। বলেছি যে আ তোমার মেকলে যখন তার বাবাকে চিঠি লিখছে, যে আ আমাদের মেকলে মিনিট স্টার্ট করার আগে, ঠিক আছে? যে ইংলিশ এডুকেশন ৳১,০০,০০০ স্টার্ট করা শুরু হলো, তাই না? ইংলিশ এডুকেশন স্প্রেড এর জন্য ইংলিশ সাউথ এশিয়াতে। মনে করে দেখো, হিস্ট্রি মনে পড়ছে? দেখো মাঝি, মনে করো এই যে আমি 8-9 এর হিস্ট্রি বলছি এগুলো। মনে করে দেখো। হুম। সবাই পড়েছো। মাঝি শোনা যাচ্ছে? যাই হোক। তো দেখো মেঘলে তার বাবাকে চিঠি লিখছে যে, এইখানে আমি সারা সাউথ মানে ইন্ডিয়াতে ঘুরেছি কিন্তু কোথাও এরকম রাস্তায় ভিখারির মতো আমি জিনিস ভিখারি খুঁজে পাইনি। তো এই যে এত বড় হুম। এই যে দেশ, একে যদি আমাদের নিজের করায়ত্ত করতে হয় তাহলে প্রপার ওয়েতে সিস্টেমেটিক্যালি এদের ধ্বংস করতে হবে। তো তার সিস্টেম কি হবে? এটা কিন্তু তার বাবাকে চিঠি লিখছে। ঠিক আছে? তো সেই সিস্টেম হচ্ছে আমি হ্যাঁ। এদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টার্ট করাবো এবং এইভাবে সেই জিনিসগুলো ট্রান্সলেট করাবো এখানকার যে টেক্সট আছে। ঠিক আছে? যেটা হ্যাঁ। এমনভাবে ট্রান্সলেট করাবো মানে প্রপাগান্ডা হিসেবে। প্রপাগান্ডা মানে কি? আমি যেটা বুঝাবো তুমি তাই বুঝবে। অন্যান্য সব জিনিস তোমার ফালতু মনে হবে। সেটাকে সোজা বাংলায় মানে ইংলিশ পলিটিক্যাল সায়েন্স এর টার্ম এটা। প্রপাগান্ডা ইউস করা হয়। মানে প্রচার কার্য। হুম। ওকে? তো তাহলে এমনভাবে আমি সেগুলো ট্রান্সলেট করে দেবো আর এমনভাবে এদের হিস্ট্রি আমি নতুন করে লেখাবো যাতে এরা দিনে ১০ বার নিজের হিস্ট্রি, পলিটিকে গালি দেবে এবং নিজের সভ্যতাকে গালি দেবে। আর সমানভাবে আমরা দেখাবো ইংলিশ এডুকেশনকে বা ইংলিশ কালচারকে যে এটাই হচ্ছে আল্টিমেট জিনিস। লাইফে তুমি যদি প্রোগ্রেস করতেই চাও, ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমার শিখতে হবে। লাইফে যদি তুমি উপরে উঠতে চাও, তোমার এলিট পজিশনে যেতে চাও, তাহলে তোমার ইংলিশ দরকার। তো এইভাবে কিন্তু আমাদের ইংলিশ এডুকেশন স্টার্ট করা হচ্ছে। এটা আমি কিসের ডায়ালগ বলছি? মেকলে তোমার বাবাকে চিঠি লিখছে। ঠিক আছে? তো সেই হ্যাঁ। চিঠি এখন এভেইলেবল আছে তুমি। যাই হোক, আমিও শেয়ার করেছি অনেকবার। যাই হোক। তো এই যে এইভাবেই কিন্তু স্টার্টিং টা হচ্ছে। তো তার ফলে আমাদের যে টেক্সট গুলো আছে, ঠিক আছে? মার্কস মুলারের নাম তুমি শুনে থাকবে। ম্যাক্স মুলার হচ্ছে আমাদের যে বেদিক টেক্সট থেকে শুরু করে সব জিনিসগুলো স্টার্টিং করা শুরু করে তোমার ট্রান্সলেট। তো এমনভাবে সেই প্রপাগান্ডা অনুযায়ী করানো হয় যে বেদ থেকে শুরু করে, উপনিষদ থেকে শুরু করে সব জিনিসগুলো প্রপাগান্ডা স্টাইলে। অরিজিনাল যে সংস্কৃত থেকে ইংলিশ সেটা কিন্তু তারা করেনি। তারা কি করেছে? ইচ্ছামত সেই জিনিসগুলো ভেঙে চুরে তাদের প্রপাগান্ডা হিসেবে যাতে হয় যে এগুলো হচ্ছে ফালতু, বানানো গালগপ্প, ঠিক আছে? কাহিনী। তো এই জিনিসগুলো সেইভাবে তারা ট্রান্সলেট করা শুরু করে। আর তারপরে কি সেই জিনিসগুলো যখন আমরা পড়ছি, পরবর্তীতে যা তো তার মানে কি? তুমি উঠতে বসতে নিজেদের হিস্ট্রিকে গালি দিচ্ছ, পলিটিকে গালি দিচ্ছ, হুম। কালচারকে গালি দিচ্ছ। তো এমন একটা জেনারেশন তৈরি হচ্ছে যাতে তাদের মানে তারা প্রভু হিসাবে থাকবে আর আমাদের দাস হিসাবে তৈরি করবে। তো এইজন্যই কিন্তু তোমার সেই হিসাবে স্টার্টিং টা করা হলো। ওকে? তারপর হচ্ছে এমন একটা ক্লাস তৈরি করা হলো যে হায়ার অথরিটি হচ্ছে তারা হবে ব্রিটিশরা, ইংরেজরা। আর তারপরে করণিক। করণিক মানে তো বোঝো ক্লার্ক হবে। তার জন্যই কিন্তু ওই যে রাইটার হ্যাঁ। আমাদের এখানে তৈরি হয়েছিল। মনে করে দেখো। লিঙ্ক বোঝা হ্যাঁ। যাচ্ছে? এই করণিকদের কাজ হ্যাঁ। করার জন্য। ঠিক আছে? আগে যেটা ছিল ধরো। তো এই যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো এইভাবে কারণ এখানে দেখো আমাদের রাজধানী তো কলকাতায় ছিল, তাই না? ব্রিটিশদের। তো এইভাবে সেই জিনিসটা কিন্তু আসছে। ওকে? তো তারপরে আস্তে, আস্তে ইংলিশ এডুকেশন তোমার আস্তে, আস্তে স্টার্ট হচ্ছে। তোমার স্কুল কলেজগুলো আস্তে, আস্তে তোমার মারাত্মকভাবে শুরু হচ্ছে। ওকে? তারপরে হুম। তোমার ইউনিভার্সিটি গুলো আসছে ১৮৫৭ থেকে। ১৮১৭ তে হচ্ছে আমাদের হিন্দু কলেজ আসছে। আমি হিন্দু কলেজের কথা আমি কেন বারবার বলছি? কারণ এটাই হচ্ছে ফার্স্ট ওয়েস্টার্ন এডুকেশন ইনস্টিটিউশন সাউথ এশিয়াতে। খালি ইন্ডিয়াতে না, সাউথ এশিয়াতে। ওকে? তো এইভাবে এই জিনিসগুলো কিন্তু স্টার্ট হচ্ছে। তারপর ডিউরেসিয়ানরা পরবর্তীতে তোমার আসছে। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে ডেস্ট্রয় করতে হয়। হুম। এখনো ঠিক সেম স্টাইলেই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও তোমার এগুলো করানো হয়। তার জন্য তুমি যদি ইংলিশ মিডিয়াম ধরো তুমি
অ্যাসেম্বলি অফ গড চার্চে যদি পড়ো তোমার মান্থলি ফিসই হচ্ছে ১.৫ লাখ টাকা। ঠিক আছে? তো এই যে ব্যাপারটা আছে আর তুমি যদি একটা বাংলা কথা বলো, একটা বাংলা কথাতে ৳১০০ করে তোমার জরিমানা দিতে হবে। তো বুঝতে পারছো তুমি নিজের দেশে থেকে নিজের ল্যাঙ্গুয়েজ বলবে, সাথে ওয়ার্ড পিছু ৳১০০ জরিমানা দিতে হবে। তো কিভাবে তাহলে হুম, দিনরাত শেষ করা হয় কালচারকে, হিস্ট্রিকে, ট্র্যাডিশনকে। ঠিক আছে? হুম, তো তার জন্যই তারাও যদি তোমার আ বৌদ্ধও হয়, হিন্দুও হয়, তারা ভুল করলে এরম করে। তার মানে কি? কন্টিনিউয়াসলি চার্চের জিনিসগুলো শেখানো হচ্ছে ১২ বছর ধরে, ১৫ বছর ধরে। 1 to 12 হ্যাঁ, আর নার্সারি হ্যাঁ, কিন্তু আসছে। তারা এরকম আমরা তো এরকম করি, তারাও এরকম করে না, এরম করছে। তার মানে কি কন্টিনিউয়াসলি প্রেয়ার করানো হচ্ছে তাকে দিনে ২ বেলা করে ১৫ বছর ধরে। বুঝতে পারছো? কনভার্ট আমি ডাইরেক্ট করব না। হুম, তারা ইংলিশটা কি বলছে যে আমি কনভার্ট তোমাকে ডাইরেক্ট করব, তুমি আমার কালচার নাও। তো কালচার মানে বুঝতে পারছো? সোজা বাংলায় করলাম না কিন্তু ঘুরে ফিরে একই জিনিস। বোঝার চেষ্টা করো। এটা হুম, ডিপ্লোমেসি গুলো বুঝতে হবে। যত ডিটেইলে বুঝবে মাঝি, কৌস্তভ, তানিশা, ঠিক আছে? যে তুমি কারণ হাইয়েস্ট লেভেলের কন্ট্রোল হচ্ছে যে তোমাকে বুঝতেই না দেওয়া যে আমি তোমাকে কন্ট্রোল করছি। তো এটা হুম, হচ্ছে তাই। ঠিক আছে? তো এই হচ্ছে টোটালি যাই হোক এত কিছু এখানে নেই। কিন্তু আমি তোমাকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলো বললাম যে কিভাবে সেই জিনিসগুলো বুঝতে হবে। ঠিক আছে? কারণ এই জিনিসগুলো দেখো তো স্কুল কলেজে পড়ানো হয় না, এটা হচ্ছে প্রবলেম। যাই হোক সবাই আছে আর ঠিক আছে পাস করে গেছে আর ঠিক আছে যা। আর আর এখন তো ছেলেপেলে ভর্তি হলে 95% পায়। ওই জন্য এডুকেশন অবস্থা খুব খারাপ। ওকে, তো যাই হোক। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড গুলো ক্লিয়ার হলো, খাতায় লিখে রাখো। ঠিক আছে? এগুলো এখানে পাবে না। মাঝি গোস্তব লিখে ঠিক রাখো আছে। খাতায়। ওকে? নেক্সট আসছে ইন্ডিয়ান আচ্ছা। গ্লোবালাইজেশন। হ্যাঁ, বলুন কিছু বলবেন? না স্যার কিছু করার নেই। ঠিক আছে। ওকে। নেক্সট আসছে ইন্ডিয়ান গ্লোবালাইজেশন। দেখো এখানে ভারত এবং যে বিশ্বায়ন কোন ভাবে আসছে। তো দেখো স্টার্টিং টা আমরা দেখতে পাচ্ছি। এই যে বিশ্বায়ন আমাদের গ্লোবালাইজেশন তোমার সেই হিসেবে স্টার্ট হচ্ছে যে 1990 পর থেকে। তার আগে যেগুলো ছিল সোজা বাংলায় ডাকাতি করতে ওরা ইউজ করতো ব্রিটিশরা যখন পাওয়ার এখানে ছিল। ঠিক আছে? কারণ তখন ব্রিটিশরা আসার আগে ওয়ার্ল্ড তোমার ইকোনমির 30% আমরা কন্ট্রোল করতাম। আর ব্রিটিশ যখন যায় তোমার 3% হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমির আমাদের আসছে। ঠিক আছে? শশী থারুর বই-টই পড়েছো কখনো? আচ্ছা যাই হোক। পড়লে হ্যাঁ, স্যার। শশী থারুর। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। ওকে তো এই যে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই সমস্ত ডাটাই হচ্ছে ক্রুশিয়াল ডাটা। ব্রিটিশরা আসার আগে আমাদের ওয়ার্ল্ড ইকোনমি প্রায় 25-30% আমরা কন্ট্রোল করতাম। ব্রিটিশরা যখন আমাদের এখানে থেকে যাচ্ছে, পার্টিশন এর পর ওয়ার্ল্ড ইকোনমির মাত্র 3% আমরা কন্ট্রোল করছি। মানে এই লেভেলে ডাকাতি করে নিয়ে গেছে। ওকে? ডাকায়েত এই যে টার্মটা ডাকাতি থেকে আসছে। ডাকাওয়েত, লুট, স্যার ডেকয়েট বলে অনেকে। হ্যাঁ, হয়তো তাহলে সেখান থেকে আসছে তো কোথা দিয়ে আসছে? ডাকাত থেকে ওভাবে আসছে। লুট টার্মটা হিন্দি টার্ম। এখান থেকে ইংলিশেও LWT লুট লিখি। বাংলা টার্ম সেখান থেকে বাংলা আসছে। বুঝতে পারছো? অক্সফোর্ড ইউনিভার্সিটির 95% ওয়ার্ড হচ্ছে আমাদের এখান থেকে চুরি করে ডাকাতি করে নেওয়া। ওয়ার্ড সহ, শব্দ সহ। ওকে? এটা আমি কেন বললাম, ঠিক আছে? তো এভাবে বুঝতে পারছো যে খালি যে জিনিসপত্র টুকেছি তাও না। ওয়ার্ড টু শুরু করে কালচারালি সব জিনিসগুলো কিন্তু এভাবে গেছে। এক্সাম্পল বোঝা গেল? লুট। হ্যাঁ স্যার। ঠিক আছে? তো এইভাবে জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যত এসব ডিটেইলস এ লিখবে নাম্বার আসবে, না হলে হবে না। কোয়ালিটি বোঝাতে হবে। তো কোয়ালিটি কি করে আসবে? এই স্টাইলে আসবে। তানিশা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে পরপর। ওকে? তো এভাবে তোমার গ্লোবালাইজেশন গুলো তোমার সেই হিসেবে পরপর হচ্ছে। এই টোটাল ধরো ইন্ডিয়া এন্ড দ্য রেসিস্টেন্স ইন গ্লোবালাইজেশন। তো গ্লোবালাইজেশন দেখো এবার আস্তে বিভিন্ন আমাদের যে ওয়ার্ল্ডের ইকোনমি যদি আমরা দেখি আস্তে প্রোগ্রেস হচ্ছে। ইন্ডিয়ার ইকোনমি এখন $4 ট্রিলিয়ন এর কাছাকাছি গেছে। তো আস্তে প্রোগ্রেস করছে আমাদের কান্ট্রি। তো সেই জিনিসটার কথাই এখানে বলা হচ্ছে। বিভিন্ন ধরনের অর্গানাইজেশন এর সাথে আমরা যুক্ত হচ্ছি। সেই জিনিসগুলো এখানে বলছে আমেরিকা সহ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যাতে বিজনেস করা যায়। তো সেই গুলোতে ফোকাস করা হচ্ছে। কারণ ওখানকার সাথে যখন আমরা বিজনেস করি আমাদের বেশি প্রফিট হয়। ঠিক আছে? কারণ আমাদের তো বিক্রির দেশ। আমাদের গড় আয় খুব কম। ঠিক আছে? তো তার জন্য আমাদের গড় আয় হচ্ছে $২২০০ আর ওখানে 55,000 এর উপরে। ঠিক আছে? 55,000-60,000 বুঝতে পারছো যে কোন লেভেলের ভিখিরি আমরা। ওকে? এই হচ্ছে তোমার মাথাপিছু আয়ের ডিফারেন্স। কোথায় ২,০০০ কোথায় ৫৫,০০০ এভারেজ আয়। ঠিক আছে? তো এই যে ব্যাপার তো এর জন্য আমরা ধরো যে প্রোডাক্ট তৈরি করি USA, ইউরোপিয়ান মার্কেটে বিক্রি করার জন্য আমরা দৌড়াদৌড়ি করতে থাকি। কেন? তাহলে প্রফিটের মার্জিনটা অনেক হাই হবে। ঠিক আছে? গ্লোবালাইজ সিস্টেমে। মাঝি এক্সাম্পল বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে তানিশা ক্লিয়ার? তো এই হচ্ছে টোটাল হ্যাঁ, বলো তানিশা। শুনতে পাচ্ছ তানিশা? না স্যার এখানটা আমি বুঝিনি। আচ্ছা বুঝতে পারলাম। ওকে ঠিক আছে। তো দেখো এখানে মাথাপিছু আয়ের কথা আমি বলছি। মাথাপিছু আয় মানে কি গড় আয়। আমাদের দেশের গড় আয় হচ্ছে এখানে $২২০০ যেমন বাংলাদেশের পেছনে আমরা ছিলাম। এখন অবশ্য আমরা উঠে গেছি বাংলাদেশের। গড় আয় মানে কি? মানে মাথাপিছু প্রতি ব্যক্তি সারা বছর ধরে গড়ে কত টাকা ইনকাম করে। এভারেজ ইনকাম আমি বলছি। তো আমাদের এখানে এভারেজ সাধারণ লোকের
গড়ায় $2200। $1 মানে কত তানিশা? 83 টাকা। 83 রুপিস। আর $2200 মানে বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের দেশের গড় আয়। মানে গড়ে প্রতিজন এত টাকা ইনকাম করে বাৎসরিক, বছরে। ঠিক আছে? আর সেম জিনিসটাই ধরো ইউনিয়নে বা ইউএসএ তে যারা থাকছে তাদের গড় আয় হচ্ছে $55,000। গড় আয় মানে গড়ে তোমার ৩ বারং ৫ বারং ৬০ প্রায় ৫,০০০ এর উপরে তাদের ডলারের উপরে ইনকাম মাসে। $৫,০০০ এর উপরে। ঠিক আছে? আর আমাদের এখানে বুঝতে পারছো তার মানে আমরা কত গরিব। তাহলে সেইটা আমি দেখানোর জন্য বলছি। তো ওই কারণে যেই সমস্ত প্রোডাক্ট আমরা তৈরি করি বা যেগুলো হয় বা সার্ভিস আমরা দেওয়ার চেষ্টা করি তো আমরা ওর জন্য ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন এই সমস্ত মার্কেটে আমরা উত্তর আমেরিকা এই সমস্ত জায়গায় আমরা দিতে চাই। কারণ তারা পার্চেজিং পাওয়ার বেশি। পার্চেজিং পাওয়ার মানে কি? তাদের টাকা-পয়সা বেশি বা খরচ করার অপশনও বেশি রয়েছে বা যেহেতু তাদের ইনকাম বেশি। ঠিক আছে? তো এইজন্য কিন্তু আমাদের ঐসব জায়গাতে বিক্রি করতে পারলে সুবিধা হয়। ঠিক আছে? আর তারপরেও ধরো ওরা কি করে? ওরা যখন ধরো লেবার নেয়, আমাদের থেকে নেয়। শিক্ষিত লেবারও আমাদের দেশ থেকে নেয়। তো তাদের দেশে কি শিক্ষিত লেবার নেই? হ্যাঁ, আছে। তো তাহলে আমাদের এখান থেকে কেন নিচ্ছে? কারণ আমরা কম খরচে সুসংখাদ্য দিই। একটু আগে যেটা আমি বললাম। ইউএসএ তে যে বিটেক ইঞ্জিনিয়ার হচ্ছে বা এমটেক ইঞ্জিনিয়ার হচ্ছে, তাদের দিয়ে চাকরি করাতে গেলে $20,000 লাগবে। মাসে তাকে দিতে হবে। আর এখানে সাউথ এশিয়া থেকে যদি নিই বা ইন্ডিয়া থেকে নিই, বিটেক ইঞ্জিনিয়ার বা এমটেক ইঞ্জিনিয়ার সে $2,000 দিলে আরে বাপরে! ছেলে আমার গুগলে চাকরি পেয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে আমি কি করলাম আমি? ওই ছেলেটা কাজ করছে $20,000 এ আর আমি সেই কাজ ২,০০০ এ করছি। তো কেন আমাদের নিচ্ছে? তানিশা বোঝা গেল? সেম হ্যাঁ জিনিস, স্যার। সেম ডিগ্রি আমি আর লোকে তো অবসেশন আমাদের রয়েছে আরে বাপরে! ছেলে বিদেশে গেলে কি না কি হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু কি হচ্ছে তুমি আর কম খরচে সেখানে আমাদের চাকরি করছো। এখানে যে টাকাটা দেয়া হয় না সেখানে বিদেশে আমরা যদি সেটা পাই সেটা ভেবে নিই অনেক টাকা, কিন্তু ওখানকার লোকেদেরকে যেটা দেয়া হয় সেটা আমাদের থেকেও বেশি দেয়া হয়। না আমাদের থেকে অনেক হ্যাঁ, 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 সেটা দেখো। ওখানে যদি ধরো সাপোজ আমি ইঞ্জিনিয়ারিং যেটার কথা বললাম, ওখানে যে এভারেজ ইউএসএ এর যে বিটেক গ্র্যাজুয়েট হচ্ছে, তাকে যদি হায়ার হ্যাঁ। করতে হয় $20,000 দিতে হবে। সেম হ্যাঁ। কাজটা ইন্ডিয়ানকে $2,000 আমি করে নিচ্ছি এবং হাই কোয়ালিটি হ্যাঁ। আইআইটি গ্র্যাজুয়েট আমি পাচ্ছি। এমনি তো আইআইটিতেও হুম। এখন ক্যাম্পাসিং এখন হচ্ছে না। তো মানে কি টানাটানি অবস্থা বুঝতে পারছো। 100% হ্যাঁ। ক্যাম্পাসিং এখন হয় না। ঠিক আছে? খুবই বাজে অবস্থা। তো তারপরে গ্যাপটা বোঝা যাচ্ছে? তো আমাদের কেন নেয়? হ্যাঁ। আমাদের জন্য যে দরদ উপরে হ্যাঁ। উঠছে তা না বা আমাদের জন্য পিরিত উপলে উঠছে তা না। আমরা কম খরচে সুষম খাদ্য দিই। আর হুম। আমাদের তো লাফালাফি কোনো বা আমাদের গার্ডিয়ান বা পাড়া প্রতিবেশী তো নেই। আরে বাপরে! এই ছেলে এই বাড়ির ছেলে না। এই কোলে চাকরি করে বা আমেরিকাতে চাকরি করছে। হুম। যে কি যে করছে তো বুঝতেই পারছো। এই ২০,০০০ হ্যাঁ। এর জিনিস ও ২,০০০ এ করছে। ওকে? আর ২,০০০ ভাঙলে হেভি হুম। হচ্ছে আমাদের না? ৳১ ভাঙলে ৳৮৩ হয়ে যাচ্ছে। ২,০০০ ভাঙলে আরে হুম। বাপরে! লাখের উপর প্যাকেজ। সিস্টেম বোঝা হুম। গেল মাঝি? ওকে? শোনা যাচ্ছে মাঝি? কি বললাম? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল জিনিস। এভাবে হচ্ছে কাজ করা হয়। তো এই জিনিসগুলোই বেসিক্যালি আমাদের রয়েছে। দেখো এবার কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স এ এইখানে তোমার এই যে ম্যাপ গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ম্যাপ সম্পর্কে কি, কি করেছো আর লাস্ট উইকে কি, কি তোমরা করেছো আমাকে পাঠাও। হোমওয়ার্ক যেটা আমি বলেছি তোমাদের যে ক্লাস হওয়ার আগে আমাকে ফটো তুলে হোমওয়ার্ক পাঠাবে। কি করেছো লাস্ট উইকে আমাকে বলো। স্যার এই জিনিসগুলো করেছো আমাকে ফটো তুলে পাঠাও। সমস্যা করা হয়নি। নোট করোনি কিছু? না স্যার, কেন কোনো আমার প্রবলেম? স্যার আরেকটা আর হ্যাঁ? আপনাকে বললাম না স্যার আগের সপ্তাহে যে স্যার কম্পিউটার হচ্ছে ওই বলতে পারেন সেই জন্য একটু স্যার ওই করা হয় না। আচ্ছা, আচ্ছা। ওকে। তো দেখো করতে হবে বুঝতে পারলে? ক্লাস অ্যাটেন্ড করার থেকেও তোমার হার্ড হ্যাঁ মানে স্যার। হোমওয়ার্ক করা দরকার। তুমি বুঝতেই পারছো। ঠিক আছে? আমরা তো ধরো চ্যাপ্টার ওয়াইজ আমরা এগোচ্ছি। কিন্তু তুমি যদি সেগুলো রিভাইজ না করো, নিজে না করো রিটেন ফরম্যাট এ কিছু মনে রাখতে পারবে না। ঠিক আছে? তো ওই জিনিসগুলো কিন্তু করো। আচ্ছা তানিশা কি করেছো লাস্ট উইকে? স্যার আমার আর এখন নোট করা হয়নি, আমি শনি রবিবার আর নোট করতে পারিনি, আমি শুধু একটুখানি পড়ছিলাম বইগুলো। না আপনি বলেছিলেন না যে কোয়েশ্চেন গুলো একটুখানি স্টাডি করতে, হ্যাঁ, হ্যাঁ। আমি ওগুলো সবই করছিলাম। ওকে, ওকে, ওকে। ঠিক আছে। তো দেখো এগুলো কিন্তু রিটেন ফরম্যাট এ করো। আর স্যার বলছি যে আপনি যে ম্যাপ গুলো কিনতে বলেছেন, তা আমি ওগুলো কি মানে হাতে আঁকা প্র্যাকটিস করব নাকি ম্যাপের মধ্যেই পয়েন্টিং করব? হাতে আঁকা করতে হবে। এখানে সব লেখা। এখানে তোমার পুরো সব লেখা। পুরো হুম। লিখে, লিখে করতে হবে। ঠিক আছে? তো তার জন্য ম্যাপ তুমি নিলে ম্যাপ তোমার সামনে থাকলো বা ম্যাপের তো তুমি বইও আমি হ্যাঁ। কিনতে বলেছি। মনে আছে? যেটা আমি তোমাদের আগে তো দেখবে। হুম। হুম। খেয়াল আছে? মাঝি? হ্যাঁ আপনি বলো। দেখিয়েছিলেন আগের দিন। আমি তো দেখিয়েওছি আমাদের এই দেখো এই যে এটা লেটেস্ট হুম। ভার্সন কিনবে তুমি তোমাদের বারবার বলেছি।
ম্যাপ না করলে কিচ্ছু পারবে না। ইউপিএসসি এক্সাম কিচ্ছু পারবে না। কিচ্ছু না, নাথিং এলস। স্যার তোমাকে বলছি এখানে যে কিছু কমন আসবে না। মেইনস এর এক্সামে কি আমাদেরকে ম্যাপটা মানে এঁকে তারপর ওখানে একদম, বুঝিয়ে দিতে হবে নাকি? একদম, একদম। আচ্ছা, ম্যাপ না আঁকলে কিছু হবে না। ঠিক আছে? আর আচ্ছা। ম্যাপ না জানলে হ্যাঁ। তুমি লিখতেও পারবে না কোয়েশ্চেন আনসার। বুঝতে হুম, পারছো? হুম, কারণ এখানে কিছু কমন আসে না। ঠিক আছে? কিন্তু হুম, তোমার যদি প্রপার ওয়েতে ক্লিয়ার কাট আইডিয়া থাকে তাহলে তুমি সেই হিসেবে বুঝতে পারবে যে এক্সাক্ট লোকেশন কোথায় সম্পর্কে কি বলা হচ্ছে। আর হুম। ওগুলো আমাদের ম্যাপ সহ আঁকতে হবে, অ্যান্সার রাইটিং এর সবকিছু। তো তুমি যদি আঁকা আচ্ছা। প্র্যাকটিস না করো, নেক্সট টাইম করো, কিচ্ছু পারবে না। আর এখানে তো তুমি তোমার পিকাসো হওয়ার দরকার নেই। কিন্তু দেখে যেন না, বোঝা যায় যে এটা বাংলাদেশ না পাকিস্তানের ম্যাপ। ব্যাপার হ্যাঁ, বোঝা যাচ্ছে কৌস্তব কি বললাম আমি? এখন হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ, পারছি। ঠিক আছে? তো ওই জিনিসটা দরকার। তো দেখে, দেখে করো। ৳১০ দাম নেবে না। তোমার কৌস্তব কিনেছো? আমি তোমাকে তো আগেও বলেছি। ৳১০ দাম নেবে। তুমি প্ল্যাটফর্মে গেলেও হয়ে যাবে। তোমার যে কোনো দোকানে করা দরকার তাও না। প্ল্যাটফর্মে গিয়ে যারা বই-টই বিক্রি করে না ওদের কাছে গিয়ে বললে ওরা ওই করে দেবে। তারপর ওটা নিয়ে তুমি ইন্ডিয়ার আচ্ছা আমি তো লিখেও দিয়েছি তাও আমি ইন্ডিয়ার পলিটিক্যাল ম্যাপ, ফিজিক্যাল ম্যাপ ইন্ডিয়ার পলিটিক্যাল ম্যাপ, ইন্ডিয়ার ওয়ার্ল্ডের পলিটিক্যাল ম্যাপ, ওয়ার্ল্ডের ফিজিক্যাল ম্যাপ আবার হ্যাঁ, ইন্ডিয়ার physical map, ঠিক আছে? দুটো জিনিস লাগবে। পলিটিক্যাল ম্যাপও লাগবে, ফিজিক্যাল ম্যাপও লাগবে। ইন্ডিয়ার আর ওয়ার্ল্ডের। এই হচ্ছে ম্যাপ দরকার বড় আকারে। অনেকগুলো ধরে, ধরে আমাদের প্র্যাকটিস করতে হবে। যেখানে যে জিনিসগুলো ঘটছে ম্যাপ সম্পর্কে ক্রুশিয়াল সব জিনিসগুলো ওগুলো ধরে, ধরে লিখতে হবে এবং আঁকতেও হবে। আর ধরো কোনো একটা সিচুয়েশন নিয়ে কথা বলা হচ্ছে। তুমি যদি ক্লিয়ার কাট ম্যাপে তার লোকেশন না জানো, তুমি অ্যান্সার এমসিকিউ করতে মানে ব্রড কোয়েশ্চেন তো লিখতে পারবেই না আর এমসিকিউ আন্দাজও করতে পারবে না। ঠিক আছে? কারণ এখানে তোমার গেস করে, করে করতে হয়। ঠিক আছে? তো তোমার যদি ম্যাপ সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া থাকে তাহলে তুমি করতে পারো। নাহলে তুমি পারবে না। ওকে? তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে? ধরো তোমার এখানে কোয়েশ্চেন আসছে যে ইসরায়েলের যে নেইবারিং কান্ট্রিজ গুলো কি, কি আসছে? ইসরায়েলে তোমার দেখো এখানে অ্যাটাক করছে রিসেন্টলি তোমার ইরানে তো তাহলে কত মানে তোমার ইরানের আশেপাশের দেশগুলো কি, কি রয়েছে? নেইবারিং কান্ট্রিজ। তো তুমি যদি নেইবারিং কান্ট্রিজ গুলো নেইবারিং মানে কি প্রতিবেশী দেশ। তো তুমি যদি নাই জানো তাহলে তো সমস্যা। ওকে? তোমার ইসরায়েলের ম্যাপ সম্পর্কে জিজ্ঞেস করছো। তো ইসরায়েলের যে জায়গাগুলো আছে, মেইনলি সিটি গুলো আছে। তো সেগুলো কোথায়? তো সেগুলো তুমি যদি না জানো, তুমি কি করে করবে? কারণ তো এখানে দেখো, এখানে বোঝাবুঝির কোনো সিন নেই। তুমি হয় জানো নয় জানো না। ঠিক আছে? জানলে ঠিকঠাক করতে পারবে, না হলে তো পুরো 0। আর খালি দেখো এখানে না তোমার যে জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট যে তোমার কিভাবে তুমি নিজেকে প্রেজেন্ট করছো তার উপর তোমার সেই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে যে আপকামিং কোয়েশ্চেন গুলো তুমি কত পারবে। ধরো তুমি ফার্স্ট, সেকেন্ড কোয়েশ্চেন এ তুমি এরকম লিখলে উল্টোপাল্টা। তার মানে তোমার উপরে একটা নেগেটিভ অ্যাটিটিউড চলে এসেছে যে এই ক্যান্ডিডেট এর লোকেশনই চেনে না, এর লোকেশনই জানে না। এর কি মার্ক দেবো আমি? তাহলে তুমি যে কোয়েশ্চেন ২ নম্বর খালি 0 পেলে তা না। তোমার উপর কিন্তু নেগেটিভ অ্যাটিটিউড চলে এসছে যার ইফেক্ট সামনে আপকামিং কোয়েশ্চেন গুলোতেও পড়ছে। সাইকোলজিক্যাল জিনিসটা বুঝতে পারলে আমি কি বললাম? বুঝতে স্যার হ্যাঁ, বলো। স্যার আমি স্যার এমনি স্যাম্পল উত্তর দেখেছি আর কি, বলছি স্যার যখন পরীক্ষায় আর কি ম্যাপ আঁকতে হয় স্যার বেশিরভাগ দেখেছি মানে ওই ইন্ডিয়ারই ভারতেরই ম্যাপটা আঁকে স্যার, বলছি ওয়ার্ল্ডের কি অন্য আরো কোনো দেশের ম্যাপ আঁকতে হয় নাকি শুধু হ্যাঁ, ওভারঅল ওই ইন্ডিয়ারই একদম, একটা একদম। আঁকে? ম্যাপ ওয়ার্ল্ড মাপতে হয় ধরো যে কান্ট্রি নিউজে থাকে তাদের রাখতে হয়। কারেন্ট অ্যাফেয়ার্স এ যে কান্ট্রি আচ্ছা নিউজে থাকে। ঠিক আছে? এখন টিউনিশিয়া তো নিউজে থাকে না। কোন কান্ট্রি গুলো থাকছে? ইসরায়েল থাকছে, ইউএসএ থাকছে, রাশিয়া থাকছে এইগুলো। টিউনিশিয়া তো থাকছে না। তো ওয়ার্ল্ড ম্যাপ আঁকতে বলে মানে এই না যে সবার আঁকতে হবে। ৭, ৮, ৯ টার দেশ থাকলেই হয়ে গেল। তার উপর সবই ওয়ার্ল্ড পলিটিক্স তার উপরে ডিপেন্ড করে। বোঝা গেল আমি কি বললাম? হ্যাঁ স্যার। ওয়ার্ল্ডে যদি ম্যাপ করতে যে ইম্পোর্টেন্ট কান্ট্রি গুলো তাদেরই ফোকাস করতে হবে। অন্যান্য জায়গায় কোথায় কি হচ্ছে কোনো যায় আসে না। ওয়ার্ল্ড পলিটিক্স এ যাদের কোনো ভ্যালুই নেই। ঠিক আছে? আইসল্যান্ড কি বলছে তাতে ওয়ার্ল্ড এ কোনো যায় আসে না। বোঝা গেল আমি কি বলছি? হ্যাঁ তো এইজন্য সেই সমস্ত যেগুলো খুব পাওয়ারফুল কান্ট্রি, ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি তাদেরগুলোই ম্যাপ ফোকাস করতে হয়। আর আমাদের তো এখানে ইন্ডিয়াতে বলতে তোমার এখানে সাউথ এশিয়ান ম্যাপ তো তোমার চোখ বুজে একদম খেয়াল করতে হবে। আর আমাদের এই অঞ্চলে তো তোমার মানে কি বলবো মানে একদম পুরো এরিয়া ধরে, ধরে খেয়াল রাখতে হবে। তার জন্য দেখো আমি জিজ্ঞেস করি না মাঝে, মাঝে যে বাংলাদেশের সাথে যে সিচুয়েশন গুলো হচ্ছে। এখন তুমি যদি বাংলাদেশের ম্যাপই আঁকতে না পারো, বাংলাদেশে কোথায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা এগুলো রয়েছে তুমি না চেনো। মোংলা পোর্ট তুমি চেনো না। তাহলে তোমার কি করে হবে? চেনো না বলতে তুমি ম্যাপে তুমি জানো না কোথায় কি আছে।
তুমি কি অ্যান্সার কি করে লিখবে? কারণ জিএস এ ওই আসবে। প্রিলিমস এ ওই কোয়েশ্চেন আসবে। যে রিসেন্টলি যে পোর্টটা আদানি গ্রুপ নিয়েছে, ঠিক আছে? আদানি পোর্টের আন্ডারে। কোন পোর্টে সেটা? ওর অ্যান্সার হচ্ছে মোংলা। কোথায় সেটা? খুলনাতে। এখন তুমি ম্যাপ চেনো না, তাহলে তো কি করে অ্যান্সার করবে? কোয়েশ্চেন বোঝা গেল? এই আসবে কোয়েশ্চেন। তানিশা, ক্লিয়ার হলো জিনিসটা? হ্যাঁ স্যার। তো এই যে ব্যাপারটা, ঠিক আছে? তো এখানে তো দেখো তুমি না জানি তুমি কি করে করবে জিনিসটা, তাই না? ঠিক আছে? তো তার জন্য এগুলো ম্যাপ দেখে প্র্যাকটিস করা, এগুলো নিউজে যেগুলো চলছে সেগুলো দেখা দরকার। তাহলে হচ্ছে তুমি এর অ্যান্সার গুলো পারবে। প্রপার ওয়েতে দিতে পারবে। তাহলে নাম্বারটা আসবে। সেটা হচ্ছে দরকার। এমসিকিউতে তো ক্লিয়ার কাট আর মানে ধরো যখন আমরা অ্যান্সার লিখছি, তখন তো ডিটেইলে সেগুলো দেখাতে হবে যে এখানে হচ্ছে খুলনা, এখানে খুলনার যে পোর্ট হচ্ছে তোমার মোংলা রয়েছে। তারপর আসে তোমার এখানে ডান দিকে রয়েছে চিটাগাং পোর্ট বা চট্টগ্রাম পোর্ট। বাংলাদেশের খুব বড় পোর্ট একটা। ঠিক আছে? তো যেখানে তোমার আমরা ইনভেস্ট করেছি হচ্ছে আদানি ইনভেস্ট করেছে তোমার মোংলা পোর্টে তোমার সেই হিসাবে। আর তাছাড়া এত প্রচুর পরিমাণে আমরা এখন ইলেকট্রিসিটি দিয়েছিলাম তাদের আদানি আ থেকে, তো তারপরে সেই টাকা এখনো তারা কিন্তু ফেরত দেয়নি। ঠিক আছে? আর কি সিচুয়েশন বাংলাদেশে দেখতেই পাচ্ছ। তো এইভাবে ডিটেইলে তোমার সবকিছু মাথায় রাখতে হবে। ঠিক আছে? রিসেন্টলি আমরা দেখো যে বাংলাদেশের সাথে ডাইরেক্ট আ আগরতলার সাথে আমরা ট্রেনের কথা বলছিলাম। কিন্তু যেই বাংলাদেশে যে রিজিম চেঞ্জ হলো, তারপরে পুরো অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিস ও শুরু হয়ে গেছে। দেখো আমি এই এত ডিটেইলে এই জিনিসগুলো কেন বললাম, মানে সিস্টেম বোঝো। বুঝতে পারছো? ম্যাপ তুমি যদি এখন নাই চেনো, এখন তুমি সিলেট চেনো না। তুমি এখন তাহলে কি করে বুঝবে যে কোথা দিয়ে কি হবে? ওপাশে ওদিকে হচ্ছে সিলেট, আমাদের এখানে আসাম। ঠিক আছে? বোঝা যাচ্ছে? ম্যাপের কথা আমি বলছি। ওকে? তো সেই কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে? ওখানে চট্টগ্রাম শেষ হলে ওইদিক দিয়ে আমাদের ওখানে ত্রিপুরা তোমার সেই হিসাবে আসছে। ওকে? রিসেন্টলি আমরা যেটা যে আ রেলের কথা বলা হচ্ছিল, এখান থেকে ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে ডাইরেক্ট ঢুকবে তোমার এখানে খুলনা হয়ে। ডাইরেক্ট টানা গিয়ে ওখান থেকে চট্টগ্রাম হয়ে ওইদিক দিয়ে তোমার ত্রিপুরাতে ঢুকবে। সেই রেল লাইনের কথা বলা হচ্ছিল। তোমার যখন হাসিনা পাওয়ারে ছিল। তো এগুলো তুমি যদি ম্যাপে শো না করো, তো তুমি কি করে আশা করো নাম্বার দেবে? একটি ছেলে বা একটি মেয়ে খালি সিম্পল ল্যাঙ্গুয়েজ এ লিখে গেল। আর একটি ছেলে বা একটি মেয়ে সুন্দর করে ম্যাপে সেই জায়গাটা দেখাচ্ছে এই যে খুলনা, এই যে বরিশাল, এখান থেকে ডাইরেক্ট ওখানে গিয়ে ডাইরেক্ট ওখানে ত্রিপুরাতে গিয়ে মিশছে। তো নাম্বার তুমি কাকে দেবে? বুঝতে ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার। তানিশা, বুঝতে পারলে? ম্যাপ কি জন্য ক্রুশিয়াল খুব? হ্যাঁ স্যার। ওখানে ডিটেইল এর জায়গা, ডিটেইল এর জিনিস। আর তুমি বুঝতেই পারছো রেগুলার প্র্যাকটিস না করলে তুমি এসব আঁকতে পারবে না। না। ঠিক আছে? আর তুমি যদি ফালতু উল্টো-পাল্টা আঁকো, তোমার জন্য 0 0 ওয়েট করছে। ঠিক আছে? হুম, আর তাই হ্যাঁ। শুধু 0 ই না, তোমার উপর নেগেটিভ অ্যাটিটিউড ও চলে এসেছে যে এই ক্যান্ডিডেট ও আন্দাজে আঁকে, তো এর কি নাম্বার দেব? ধরো ২ নম্বর কোয়েশ্চেন আমি যেটা একটু আগে বললাম, ২ নম্বর কোয়েশ্চেনে তুমি এই করলে, ১৫ নম্বর হুম, কোয়েশ্চেন আছে, তাহলে এভারেজ কত নেগেটিভ পেতে থাকলে বুঝতে পারলে? মানে সামনের মানে কোয়েশ্চেন গুলোতে। কারণ তোমার উপর আমার অলরেডি নেগেটিভ অ্যাটিটিউড চলে এসেছে যে সিরিয়াস ক্যান্ডিডেট। হুম। ঠিক আছে? সাইকোলজিক্যাল ব্যাপারটা বুঝতে হবে। ঠিক আছে? এবার ক্লিয়ার হলো সব যেটা আমি বলছিলাম? বুঝছো? বোঝা গেল কথাগুলো? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো হ্যাঁ এইভাবে স্যার। হ্যাঁ স্যার। জিনিসটা আসছে। এই যে দেখো এই যে ম্যাপ যখন আমার আসছে, এই যে দেখো এখানে বইতে তোমার ডাইরেক্ট রয়েছে। প্রপার ওয়েতে আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। যেগুলো রেগুলার বহুবার কোয়েশ্চেন এসছে যে আমাদের নেইবারিং কান্ট্রিজ গুলোর সাথে কোন জায়গায় আমাদের বর্ডার রয়েছে, কোন জিনিসগুলো এখানে রয়েছে। ঠিক আছে? মেইন সিটি গুলো কোথায় তোমার সেই হিসাবে আসছে। এগুলো তোমার ক্লিয়ার কাট আইডিয়া থাকা দরকার। ইন্ডিয়ান ওশেনের উপর রেগুলার কোয়েশ্চেন আসে। রেগুলার। রিসেন্টলি তোমার কোয়েশ্চেন আসবে কি নেক্সট ইয়ারে ২০২৫ সালে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে পোর্ট ব্লেয়ার এর নাম চেঞ্জ করে কি নাম রাখা হয়েছে? পরশুদিনের নিউজ বলছি আমি। বলো। দেখে নিন। গুগল করো এক্ষুনি। পোর্ট ব্লেয়ার এর নাম কি হয়েছে? কোয়েশ্চেন এই আসবে। এখন তুমি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তুমি পোর্ট ব্লেয়ার চেনো না, তাহলে তো সমস্যা। বোঝা যাচ্ছে জিনিসগুলো কি বলছি? গুগল করো। পোর্ট ব্লেয়ার এর নাম কি হচ্ছে? এখনই দেখে নাও। আচ্ছা, আমি কাল না পরশুদিনের নিউজ বলছি। কোয়েশ্চেন এই আসবে প্রিলিমস এ। এই টাইপেরই আসে সব। খুঁজে পেয়েছো? না স্যার, একটু দাঁড়ান, আমি খুঁজছি। হ্যাঁ, হ্যাঁ। দোস্ত, আচ্ছা তোমার নেটে প্রবলেম, ঠিক আছে তুমি দেখো, ও দেখছে। এইভাবে সাথে কিন্তু জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। ওকে? এবং যেগুলো লিখে প্র্যাকটিস, স্যার মনে থাকছে না। নতুন নাম তো কি করব? দেখে লেখো তুমি। দেখে লেখো, দেয়ালে টানাও। স্যার লোকজন কি ভাববে? কোন যায় আসে না। আমার এক্সাম ক্র্যাক করতে হবে। লোকে কে কি ভাবলো, তুমি যদি তাই তুমি নিজে ভাবা শুরু করো, তাহলে লোকে কি ভাববে? তাই না? লোকে কি ভাবে সেটাই যদি তুমি ভাবা শুরু করো। ওকে? তো তার জন্য যেগুলো মনে থাকছে না, যেগুলো আমার টাফ লাগছে ধরে লেখো। দেখে লেখো, দেয়ালে টানাও। বারবার রিভাইজ দাও। এই হচ্ছে সিস্টেম।
প্রিপারেশন এই স্টেজে নিতে হবে, নাহলে হবে না কিছু। প্রস্তাব ক্লিয়ার হলো, কথাগুলো লিখে নাও বা বোঝার চেষ্টা করো কি বলছি আমি। শুনতে পাচ্ছ তো? আচ্ছা লিখছি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তানিশা পেয়েছো? বলো। ওয়েট করছি। পেয়েছো? কিছু বলো, না হলে আমি কি করে বুঝবো? লিখে নিয়েছো না? এই তো ঠিক আছে। স্যার বলছি যে ওই শ্রী বিজয় পুরনাম নাকি? হ্যাঁ, পুরাণে এই নাম ছিল আমাদের, এবং সেই হিসাবে পুরনো নাম সব নিয়ে আসা হচ্ছে। রিসেন্টলি আমাদের যে পুরনো যেগুলো নাম ছিল, সেগুলো এসে আমরা চেঞ্জ করে নিয়ে এসেছি না হিস্টোরিক্যাল কানেকশন এর জন্য। হ্যাঁ। এলাহাবাদের নাম কি ছিল? আগে ছিল এলাহাবাদ, আকবর করেছিল। হুম। ঠিক আছে? প্রয়াগরাজ, এটা অরিজিনালি আমাদের থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ডস অফ ইয়ার এর যে আমাদের নাম প্রয়াগরাজ, সেখান থেকে অরিজিনাল করা হয়েছে। তো এই যে হিস্টোরিক্যাল যে জিনিসগুলো চেঞ্জ কিন্তু করা তোমার সেই হিসাবে দরকার। ঠিক আছে? তো এই যে হ্যাঁ। ব্যাপারটা কিন্তু খুবই তাহলে কালচারাল কানেকশন গুলো থাকে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু খুবই ক্রুcial, তার ইমপ্যাক্ট গুলো বুঝতে হবে। না হলে হুম। কিন্তু হবে না। ঠিক আছে? কারণ আমাদের যে ইনভেডাররা এসছে, তো তারা কিন্তু সব কন্টিনিউয়াসলি ভেঙে চুরে ছাড়-টাড় করে এগুলো সব চেঞ্জ করেছে। ঠিক আছে? তাদের প্রপাগান্ডার জন্য। হ্যাঁ। সেগুলো আমরা আস্তে, আস্তে সেইভাবে পুরোনো জায়গাতে আমরা ফিরিয়ে নিয়ে আসছি। ঠিক আছে? তো সেই জিনিসটা দরকার। স্যার তো তোমার ব্যাকগ্রাউন্ড ভুলে যাবে। তাহলে স্যার, হ্যাঁ, বলো। তাহলে স্যার এই যে কলকাতাকে স্যার আগে ক্যালকাটা বলা হতো, স্যার একই তো হচ্ছে তাও। না, ক্যালকাটা তো তোমার ব্রিটিশ নাম, তোমার সেই হিসাবে তোমার আ আ ছিল। ঠিক আছে? আর কলকাতার সূত্রটি গোবিন্দপুর দিয়ে ১৭৯০ সালে তোমার ক্যালকাটা সিটি আসে। তৈরি হচ্ছে, তাই না? যোগতারণক তৈরি করছে। তো এটা পুরোগুলো এলাকাই ছিল না। সোজা বাংলায় যদি আমরা বলি, কিছু এলাকাই কিছু ছিল না। ওই যে গ্রামগুলো একসাথে কিনে তারপর হচ্ছে কলিকাতা নাম দেওয়া হচ্ছে। তাই না? মনে করে দেখো হিস্ট্রিটা, কলকাতার হিস্ট্রিটা, তাই না? যোগ চাণক্য ১৬৯০ সালে কিনছে। ওকে? তো তার জন্য ক্যালকাটা থেকে নাম চেঞ্জ করে কলকাতা করা হয়। বাংলা স্টাইলে। ক্যালকাটা কিন্তু ব্রিটিশদের স্টাইলের নাম। ক্যালকাটা। বাঙালিরা বা এখানকার ভারতীয়রা কিন্তু ওভাবে করে না, উচ্চারণ করে না। ওরা করতে পারত না বলে ওই স্টাইলে করেছে। খেয়াল করো, কলকাতা নামে কোনো শহরই ছিল না। ১৬৯০ সালে সবই তৈরি হচ্ছে। ঠিক আছে? সিটা তোমার সেই হিসেবে স্টার্ট হচ্ছে। তার আগে বিভিন্ন গ্রাম নিয়েছিল, তো তাহলে আলাদা তোমার সেই হিসেবে এন্টিটি ছিল। ব্যাপারটা বুঝতে পারছো? কিন্তু এটা বিভিন্ন পুরনো সিটি। সময়ের থেকেও পুরনো সিটি বলা হয় কাকে? তোমার যেটা বেনারসকে তোমার সেই হিসেবে বলা হচ্ছে। তাই না? সময়ের যে কাল যেটা বলা হয় তার থেকেও পুরনো। হাজার, হাজার কয়েক হাজার বছর পুরনো হচ্ছে ওই সিটি। তোমার সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো ওইভাবে পুরনো জিনিস। স্যার এটা কে চেঞ্জ করবে? হোম মিনিস্টার অমিত শাহ। হ্যাঁ, 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 হ্যাঁ। কে চেঞ্জ করলো ওটা দেখ না, এক্সামে আসবে না। কি নাম চেঞ্জ হয়ে এলো সেইটা হচ্ছে জিজ্ঞেস হুম। করবে। ওগুলো রেলের গ্রুপ ডি তে আসবে। ঠিক আছে? কে চেঞ্জ করলো। কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা বোঝো। একেকটা হ্যাঁ। এক্সামে একেকটা স্ট্যান্ডার্ড এ কোয়েশ্চেন হয়। রেলের গ্রুপ ডি তে কি কোয়েশ্চেন আসবে? বর্তমান রেলমন্ত্রীর নাম কি? কিন্তু এখানে ওরকম আসবে না। এখানে রেল সিস্টেম আমাদের এখানে কেন তৈরি করা হয়েছিল এবং তার ইমপ্যাক্ট কি? সেই জিনিসটা আসবে মেইনস এর কোয়েশ্চেন আনসার। কেন তারা তৈরি করেছে? তখন প্রপার ওয়েতে বলতে হবে যে প্রপার ওয়েতে ডাকাতি করার সিস্টেম গুলো আমাদের, যা আমি প্রপার ওয়েতে ডাকাতি করছি, তো সেই জিনিসগুলো আমার তো পোর্ট অব্দি নিতে হবে। দ্রুত আমার ওখানে পাচার করতে। বেসিক্যালি সেই কারণে, আর যেখানে কোনো বিদ্রোহ হলে দ্রুত সেনা পাঠানোর জন্যই আমাদের দেশে কিন্তু রেলওয়ে সিস্টেম করা হয়েছিল। আমাদের দেশের জন্য দরদ উদ্দেক বা প্রীতির জন্য আমাদের দেশে করা হয়নি। রেলওয়ে সিস্টেম আমাদের করার সিস্টেমটা বুঝতে পারলে কেন আমাদের দেশে রেল লাইন তৈরি করা হয়েছিল ১৮৫৩ সালে মুম্বাই থেকে থানে। দ্রুত যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আচ্ছা রেভোলিউশন গুলো তৈরি, মানে বিপ্লব হচ্ছে, সেখানে দ্রুত ব্রিটিশ আর্মি পাঠিয়ে বিদ্রোহ দমন করা, এবং প্রপার ওয়েতে আমরা সিস্টেমেটিক্যালি যা ডাকাতি করছি সারা দেশ থেকে ব্রিটিশরা, দ্রুত করতে আমার পাচার করতে হবে। তো নিতে হবে কি হিসাবে? হেঁটে, হেঁটে নিতে টাইম লাগবে। রেলওয়ে সিস্টেমটা কিন্তু তখনই আমাদের স্টার্ট করা হচ্ছে, এবং সবগুলোর কানেকশন লাস্ট হচ্ছে কোথায় গিয়ে? পোর্টে গিয়ে। পোর্ট গুলো কি করে তৈরি করা হচ্ছে? পোর্ট মানে বন্দর।
যাতে প্রপার ওয়েতে ওখানে কানেকশন করে ওখানে আমি ডাকাতি করে নিয়ে আসলাম সব পাচার করা হলো। ঠিক আছে? তো আমাদের জন্য হ্যাঁ, আমাদের উন্নতি দরকার। তার জন্য আমাদের দেশে যে হয়েছিল তা কিন্তু না। ব্যাপারটা বুঝতে হবে। তুমি গ্র্যাজুয়েশন করছো না। এটা সিএসসি প্রিপারেশন করছো। যে অরিজিনাল জিনিসগুলো তোমার বোঝা দরকার। তো স্যার বইতে তো দিয়েছিল যে এখানকার লোকের উন্নতি করার জন্য। তো দেখো স্কুল কলেজের এডুকেশন আলাদা জিনিস। সিএসসি প্রিপারেশন তোমরা নিশ্চয়ই মিমসও দেখেছো না? সিএসসি প্রিপারেশন এর বিফোর আর আফটার এ কি হয়? বিফোর এ সিম্পল মানুষ আর আফটার এ কি হয়? গৌতম বুদ্ধের ফটো দেওয়া। ঠিক আছে? তো ব্যাপারগুলো বুঝতে পারছি। কোন কাজের কি হিডেন মিনিং আছে সেগুলো তুমি হ্যাঁ স্যার দেখেছি। প্রিপারেশন এ বুঝতে পারবে। তো এটা হচ্ছে ব্যাপার। মাদার অফ অল এক্সাম সেটার নাম কি? ইউপিএসসি, সিএসসি। ওকে? তো এই জিনিসগুলো বুঝতে হবে। তো এগুলোই তোমার লিখতে হবে। ঠিক আছে? তাই এসব বোঝার চেষ্টা করো কি বলছি আমি জিনিসগুলো। কারণ এটা ইউনিভার্সিটির এক্সাম না যে ঠিক আছে তাকে স্যার ম্যামকে ইমপ্রেস করার জন্য লিখে দিলাম। বই যা লেখা আছে তাই আমি লিখে দিয়েছি নাম্বার পেয়েছি। ঠিক আছে? এটা সিএসসি প্রিপারেশন। এখানে অরিজিনাল যে মেইন ইস্যু, কোর ইস্যু সেইগুলো করতে হবে। আর সেটাই এখানে চাইছে। বোঝা গেল যে রেলওয়ে কানেকশন আমাদের দেশে কেন তৈরি হয়েছিল? মানে করা হয়েছিল। ওকে? ক্লিয়ার? বুঝতে না পারলে বলো তাই আমি খুবই দেখো আমি আল্ট্রা সিম্পল ওয়েতে আমি বলছি। হ্যাঁ স্যার কিন্তু বুঝে ফ্যাক্ট গেছি। হচ্ছে এটা। বুঝতে হবে। হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে? তো এইভাবে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে। তা কোর্সটা ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার। ঠিক আছে। ঠিক আছে এইভাবে আমাদের এখানে শেষ হচ্ছে তোমার যে পলিটিক্স এর কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স এটা শেষ হচ্ছে। এবার আমরা নিউ চ্যাপ্টার মানে নিউ বুক আমরা স্টার্ট করব ইকোনমিক্স এর। ঠিক আছে? তো বই কি আছে তোমাদের? এনসিইআরটি আমি কিনতে বলেছিলাম তোমাদের। কিনেছো কি? কি কিনেছো বলো আমাকে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলুন। বলছি বই কি কিনেছো এনসিইআরটি? স্যার এনসিআরটা এখন স্যার ওই এটা ওই যেটা হলো স্যার ওয়ার্ল্ড পলিটিক্সটা আর স্যার আর এনসিআরটা আপাতত নেই স্যার, ওই লক্ষ্মীকান্তটা রয়েছে স্যার ওই পলিটিকের। আচ্ছা, আচ্ছা। ওটা তো লক্ষ্মীকান্ত তো তোমার না, এনসিইআরটি না। ওটা তো এমনি পলিটির বই। ঠিক আছে। আচ্ছা তার মানে তুমি কেননি। আচ্ছা তানিশা ইকোনমিক্স আছে? তানিশা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, বলুন। বলছি ইকোনমিক্স এর বই আছে তো তোমার নাকি? এই যে এটা কিনেছো? আহ, না স্যার, হ্যাঁ স্যার, এটা কিনেছি। আচ্ছা তাহলে দেখে নাও শুরু করো। আমরা এখন থেকে ইকোনমিক্স শুরু করবো। কারণ পরপর একই সাবজেক্ট আমরা পড়বো না। বিভিন্ন সাবজেক্টে মিক্সচার আমরা সেই হিসেবে করবো। যাতে সে বোরিং ব্যাপারটা না আসে। ঠিক আছে? তো ওই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা কোথাও বই খুলে নাও তাহলে ইন্ট্রোডাক্টরি ম্যাক্রো ইকোনমিক্স। তো আমাদের খালি 12 এর জিনিসগুলো তোমার সেই হিসেবে দরকার। তো স্যার আমরা অনেকে তো দেখেছি যে এনসিইআরটি পড়লে তো 6 to 12 পড়তে হয়। তো দেখো যাদের কোনো আইডিয়াই নেই তাদের হচ্ছে 6 to 12 পড়তে হয় এখানে। মেইন যে কনসেপ্ট গুলো যে ক্লাসে যেগুলো দরকার আমরা সেইগুলো ফোকাস করব। যাতে তুমি কোর ইস্যুগুলো বুঝতে পারো। আর তার উপর বেস করেই কিন্তু প্রিলিমস এবং মেইনস এ কোয়েশ্চেন আসে। তো সেইগুলোতে আমরা বেসিক্যালি করব। ওকে? তো স্যার ইন্ট্রোডাকশন হ্যালো, মানে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। 12 এর বই এটা ইকোনমিক্স এর। স্যার বলছি যে হ্যাঁ ওইটা বল। না স্যার, বলছি যে ধরুন স্যার ইকোনমিক্স পড়াচ্ছেন, এবার স্যার আমার যদি এই ওয়ার্ল্ড পলিটিক্স থেকে যদি কিছু অসুবিধা থাকে তাহলে স্যার এর মাঝখানে জিজ্ঞাসা করতে হ্যাঁ, পারবো? একদম, একদম কোনো সমস্যা নেই। আমি কি বললাম? তোমার যেখানে যা খুশি যে সাবজেক্ট আমার কোনো ব্যাপার না। যখন যা খুশি যে সাবজেক্ট যেখানে যা কোয়েশ্চেন আছে কোনো সমস্যা নেই। একদম মন খুলে করো, কোনো ব্যাপার না। ঠিক আছে? এখান থেকে হচ্ছে বলে ধরো যে জানে না সে হচ্ছে ঠিক আছে। কনফিউশন হয় ঠিক আছে এরকম এবার না এসব করবে না। তুমি বেশি কথা বলো। ঠিক আছে? আর যে জানে সে যত কোয়েশ্চেন করবে কোনো ব্যাপার না। আমি বুঝতে পেরেছি কোনো ব্যাপার না। যে জানে না হ্যাঁ, এই সময় এই সাবজেক্ট আমি পড়াচ্ছি এগুলো কোয়েশ্চেন করছি ওসব না। যখন যা কোয়েশ্চেন হবে সাথে জিজ্ঞেস করবে। কনফিউশন থাকলে। ঠিক আছে? কোনো প্রবলেম নেই। ওকে। ঠিক আছে? কনসেপ্ট হচ্ছে আসল জিনিস এটা। আচ্ছা চলো আমরা তাহলে বইটা খোলো তুমি তানিশা, বইটা তোমার যেহেতু আছে, হ্যাঁ স্যার। বুঝেছো? দেখো এবার তাহলে আমাদের কি জিনিসগুলো আসছে আমি চ্যাপ্টার গুলো আমি আগে ফার্স্টে বলবো। তো তারপর সেইভাবে আমরা আস্তে স্টার্ট করবো। আর কোথাও বই কিনে নিও। ঠিক আছে? বইয়ে কিন্তু এদিক ওদিক পড়ো না। বই না কিনলে কোনো কিছু কাজ হবে না। প্রিপারেশন এ কোনো কিছু হবে না। ওকে? বই সব আস্তে তাড়াতাড়ি নিয়ে নাও। আচ্ছা এবার আমরা দেখি কি জিনিসগুলো আমাদের রয়েছে। আমরা যে ইকোনমিক্স আমরা পড়বো। তো দেখো ইকোনমিক্স হচ্ছে আমাদের পড়তে হয় ইউপিএসসি প্রিপারেশন এর খুবই ফান্ডামেন্টাল জিনিস। যেটা আমাদের দেখো ইকোনমিক্স এ কি থাকে? আমাদের কিন্তু ইন্ডিয়ান ইকোনমি করতে হয়। ইউপিএসসি প্রিপারেশন এ ইকোনমিক্স এর থেকেও ফোকাস করা হয় ইন্ডিয়ান ইকোনমিতে। আমাদের সিলেবাসে ওইটা রয়েছে। তো সেটা করার জন্য মেইন ফান্ডামেন্টাল জিনিসগুলো ইকোনমিক্স এর যেহেতু দরকার হয়। তো তার জন্য আমরা একদম উপরের ক্লাসে যে জিনিসটা সেগুলোই করবো ক্লাস 12 এর জিনিসগুলো। তাহলে মোটামুটি তোমার আইডিয়া হয়ে যাবে।
এবং এক্সাম্পল ধরে, ধরে আমরা এগোবো যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে? তো সেইভাবে আমরা আস্তে, আস্তে ফোকাস করব। ওকে? তো এখন আমরা দেখব যে এখানে কি জিনিসগুলো বেসিক্যালি রয়েছে। কনটেন্ট মানে কি চ্যাপ্টারে কি আছে। ঠিক আছে? তো আচ্ছা মেইন পয়েন্ট গুলো আমি আগে বলছি। ইন্ট্রোডাকশন মানে বেসিক ইকোনমিক্স এর ইন্ট্রোডাকশন দিচ্ছে। আচ্ছা আমি এখানে লিখে নিই যেহেতু তোমাদের বই নেই। বই লিখে দিচ্ছি আমি। ওটাই তো? ঠিক এই আছে। দেখো বেসিক্যালি এই রয়েছে ক্লাস 12 ধরে এই আছে খালি ইকোনমিক্স। আর কিছু নেই। মানে মেইন চ্যাপ্টার গুলো আমি বলছি। তাহলে তারপরে তোমার সেই বুঝতে সুবিধা হবে। আচ্ছা ইন্ট্রোডাকশন মানে ইকোনমিক্স কি? তো সেই জিনিসটা রয়েছে। ইকোনমিক্স কেন দরকার? সেই জিনিসটা তুমি ইন্ট্রোডাকশন পার্টে রয়েছে। নেক্সট আসছে থিওরি নাম্বার 2 থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার। মানে একটা ক্রেতার বিহেভিয়ার কিভাবে কন্ট্রোল করা যায় বা কিভাবে কন্ট্রোল হয়। সিম্পল আমি উদাহরণ দিচ্ছি। এখন একটু সেই অ্যাড দেওয়া কমিয়েছে। আপনার ছেলেকে বা মেয়েকে আপনি যদি কমপ্লেন না খাওয়ান, তার সারা জীবন ধরে তার ২ ফুটই হাইট হবে। ঠিক আছে? দিনে ২৫ ঘন্টা ধরে আমি এই অ্যাড চালাচ্ছি। তো তারপরে বাড়ির মায়েরা যখন দেখছে, আরে বাপরে! আমি যদি কমপ্লেন না খাই তাহলে আমার বাচ্চা ২ ফুটেরও বুড়ো হবে না। তার মানে কি? কন্টিনিউয়াসলি তোমার কনজিউমার মানে উপভোক্তা আমরা। তার বিহেভিয়ার আমি চেঞ্জ করে দিলাম। যে ছেলের যদি আমার লম্বা করতে হয়, মেয়ের যদি লম্বা আমাকে করতে হয়, কমপ্লেন ওকে ৩ বেলা আমার খাওয়াতেই হবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমার যে কনজিউমার আমার বিহেভিয়ার সম্পূর্ণ চেঞ্জ করলাম কন্টিনিউয়াসলি। ওকে? তখন আমাদের মাথায় আসছেই না যে আমাদের ঠাকুমা, দিদিমার টাইমে তো কমপ্লেন ছিল না। তো তারা কি লম্বা হয়নি? ঠিক আছে? না ওই যুক্তি এনাদের সামনে দিলে হবে না। কারণ কন্টিনিউয়াসলি তোমার আমি ব্রেন ওয়াশ করে নিয়েছি। দিনে ২৫ ঘন্টা অ্যাড চালিয়ে, পাবলিসিটি করে। রাস্তায় বেরোলে আমি বড়, বড় ব্যানার টানিয়েছি। বাচ্চাকে যদি ২ ফুটের উপরে লম্বা করতে হয় তাকে কমপ্লেন খাওয়াতেই হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো কনজিউমার বিহেভিয়ার এক্সাম্পল বুঝতে পারলে তানিশা? দোস্ত কি বললাম আমি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক হ্যাঁ আছে? স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক্যালি এই বেসিক জিনিসগুলো হচ্ছে কনজিউমার বিহেভিয়ার এ তোমার সেই হিসাবে আসছে। আমি ফার্স্টে আমি চ্যাপ্টার গুলো বলছি। তারপরে আমরা আস্তে, আস্তে ডিটেইল এ সব করব। ঠিক আছে? কোন ব্যাপার না। নেক্সট আসছে প্রোডাকশন অ্যান্ড কস্ট। প্রোডাকশন মানে হচ্ছে যে জিনিসগুলো আমরা তৈরি করছি। ঠিক আছে? মানে ধরো এই একটা পেন, ঠিক আছে? এটা হচ্ছে আমি বানাচ্ছি ৳৫ য়। ঠিক আছে? আমি বিক্রি করব ৳১০ য়। ওকে তো তাহলে লোকজন আরো বেশি চাইছে। এমনি খোলা মার্কেটে ৳১০ য় বিক্রি হচ্ছে। তো আমি দেখছি প্রচুর লোকজন আমার কাছে চাইছে। আমি তাহলে ৳৮ যদি আমার পড়ে তাতেও আমার হয়ে যাচ্ছে বা ৳৮ আমি ছেড়ে দিচ্ছি তাহলে মার্কেটে। তাহলে প্রোডাকশন আমি তাহলে আরো বেশি বাড়াতে পারবো। বেশি লোক আমার কিনবে তাহলে আমার পুষিয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে প্রোডাকশন এর জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে? আর কস্ট আছে। কস্ট মানে হচ্ছে এই যে এটা আমার বানাতে লাগলো। ধরো এটা বানাতে আমার ৳৫ লেগেছে। মেক্সিমাম দোকানে ৳১০ বিক্রি করছে কিন্তু আমি ৳৮ করে দিলাম যাতে আমার সেল বেশি হয়। তাহলে আমার কস্টে আমার হয়ে প্রফিট আমার একটু কম করে আমি এত কোয়ান্টিটিতে বিক্রি করলাম, তাতে আর প্রবলেম হলো না। আমার পুষিয়ে গেল। তো কস্ট হচ্ছে এই জিনিসটা। কস্ট মানে কি বানাতে কয় টাকা লাগছে। যেকোনো প্রোডাক্ট খালি পেন ধরে না, যেকোনো জিনিস। তো সেটাকে আমরা কস্ট বলে। আর স্যার ওটাই ফাইনাল কস্টিং বলে? হ্যাঁ, বলো? স্যার ওটাকে কি কস্টিং বলে? বাঙালির ইংলিশ তো বুঝতেই পারছো। নাকি স্যার কস্টিং আলাদা? কস্টটাকে মুখে বাঙালি স্ট্যান্ডার্ড এ কস্টিং বলতে তৈরি হয়েছে। আমি ডেইলি প্যাসেঞ্জার। ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা?
ডেইলি হ্যাঁ প্যাসেঞ্জারি করি। প্যাসেঞ্জারি কি কোনো বাংলা ইংলিশ শব্দ? কি বলে লোকে আমি ডেইলি না, প্যাসেঞ্জারি করি। প্যাসেঞ্জার হচ্ছে ইংলিশ শব্দ। প্যাসেঞ্জারি করি। বোঝা গেল ব্যাপারটা কি বললাম আমি? কস্টিং বলে কিছু না। কস্ট হচ্ছে যে কস্ট হ্যাঁ স্যার। প্রাইস যেটা। ইংলিশে দিয়ে কিন্তু আমরা ওই স্টাইলে বলতে, বলতে টানে ওরম চলে এসছে। আমি ডেইলি প্যাসেঞ্জারি করি। প্যাসেঞ্জারি বলে কিছু হয় না, প্যাসেঞ্জার হয়। কনফিউশন ক্লিয়ার হলো? কৌস্তব যে কোয়েশ্চেনটা তুমি করলে? হ্যাঁ স্যার স্যার। বলছি যে আপনি যে বইটা দেখালেন ওই বইটা তো আমার কাছে নেই। তুমি তো বললে ইকোনমিক্স এর বই আছে। এই তো ইকোনমিক্স এর বই এই যে। এই দেখো ক্লাস 4 হ্যাঁ, দেখা এটা যাচ্ছে? কিন্তু আমার কাছে এটা অন্য রয়েছে। তাহলে দেখো তাহলে আমি কি করতে পারি বলো? আমি তো বই ডাইরেক্ট দেখালাম। ঠিক আছে? আর হ্যাঁ, কস্টিং হ্যাঁ, ঠিক আছে? তো কস্টিং প্রাইস বা যেটা ওই একই জিনিস। ঠিক আছে? মানে বানাতে কত লাগবে। বুঝতে পারলে ব্যাপারটা আমি কি বলছি? কস্টিং প্রাইসই হচ্ছে এটা। কস্ট বা কস্টিং প্রাইস ওইভাবে বলা হয়। তোমার ফ্যাক্টটা বোঝা দরকার। বুঝতে পারলে কি বলছি আমি কস্টিং প্রাইসটা? মানে বানাতে কোনো বুঝতে প্রোডাক্ট পেরেছি। সেটা কত লাগবে। হ্যাঁ ওকে, স্যার। দোস্ত ঠিক আছে। আচ্ছা। নেক্সট আসে দেখো দ্য থিওরি অফ দ্য ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন। মানে কম্পিটিশন যখন মার্কেটে আসে তো তখন কিভাবে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয়। ঠিক আছে? তো সেই জিনিসটা তোমার ওই যে একটু আগে আমরা আবার একটু আগে যেটা বলছিলাম যে গাড়ির কথা বলছিলাম আমরা। ঠিক আছে? তো সেই হিসাবে আমাদের প্রাইস সেনসিটিভ মার্কেট যেটা আমাদের দেখো দেশে বিষও তুমি যদি ফ্রি দাও তাহলে আমি খেয়ে নেব। এতটাই আমরা প্রাইস সেনসিটিভ। ঠিক আছে? তো এই যে অবস্থা তো তোমার মার্কেটে যখন কম্পিটিশন হচ্ছে ধরো এই প্রোডাক্টটা ৳১০ কেউ বিক্রি করছে। ঠিক আছে? তার লাভ হচ্ছে ৳২ আর কেউ ৳৯ প্রাইস ৳৯ এই সেন্ট পেন বিক্রি করে দিচ্ছে। সে ৳১ করে লাভ রাখছে। তার মানে কিন্তু ওই ৳৯ কাছ দিয়ে কিনবে। ঠিক আছে? তাহলে এই যে তাহলে কম্পিটিশন চলে এলো না তাহলে মার্কেটে যে ৳১০ দিয়ে বিক্রি করছিল তার কাছ দিয়ে লোকজন যাচ্ছে না। যে ৳৯ বিক্রি করছে তার কাছে কম্পিটিশন তৈরি হলো। তো এখন যে যত কম্পিটিশন এ হ্যাঁ তোমার স্যার। রাখতে পারবে, কম প্রফিট করে বেশি যদি মার্জিন এ বিক্রি করে, মানে অনেক লোকে কেনে তো তাহলে তার সেই হিসেবে পুষিয়ে যাচ্ছে। ব্যাপারটা এইভাবে কাজ করে। বুঝতে বোঝা গেল? চ্যাপ্টারটা এইভাবে এই হ্যাঁ স্যার। টাইপের জিনিস নিয়ে কাজ করছে। নেক্সট হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে তোমার মার্কেট কি সিচুয়েশন এ রয়েছে। মার্কেট মানে বাজারে কথা বলা হচ্ছে। সবকিছুই বাজারের উপর ডিপেন্ড করে ওয়ার্লড এ। ওকে? যে মার্কেটে কি চায়, ঠিক আছে? কি দরকার? তো তার উপর ডিপেন্ড করে প্রোডাক্ট আসছে। ঠিক আছে? তো যেকোনো টাইপের জিনিস দেখো আগে যে জিনিসগুলো আমরা ভাবতেও পারতাম না এখন সেইসব জিনিসগুলো চলেও এসছে মার্কেটে সব জিনিসে। তো মানুষের কাজের যাতে সুবিধা হয়, কম টাইম লাগে তার উপর ভিত্তি করে কিন্তু সব জিনিসগুলো আস্তে কিন্তু সব জায়গায় আসছে। এবং সেটা ধরো বিদেশেও যে জিনিসগুলো থাকছে এখানেও আমাদের এখানে চলে এসছে। যেটা গ্লোবালাইজেশন এর ফলে হচ্ছে। যেগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মার্কেট কিভাবে চলছে, মার্কেটে কি দরকার সবকিছু মার্কেটের উপর ডিপেন্ড করে। যে মার্কেটে কি চাইছে, মার্কেটে কিভাবে এগোতে হবে, মার্কেট কিভাবে ক্র্যাশ করছে সম্পূর্ণ ডিপেন্ড করে মানি সাপ্লাই তার উপরে। ওকে? এবং প্রোডাক্ট কিভাবে আচ্ছা, আসছে এটা তো স্যার ওয়ার্ল্ড তার পলিটিক্স আসছে তো। হ্যাঁ? এইটারও এটাতেও তো স্যার ওয়ার্ল্ড পলিটিক্স আসছে তো। অল তো পলিটিক্স হচ্ছে মাদার অফ অল থিংস। পলিটিক্স এর উপরে ডিপেন্ড করে সবকিছু। আমার দেশে আমি এই পেন ঢুকতে দেবো কি দেবো না আমার সাইন এর উপর ডিপেন্ড করছে। তো আমার সাইন বলতে কি এই দেশের সুপ্রিম লিডার আমি বা পিএম আমি বা তোমার প্রেসিডেন্ট আমি। তো মার্কেটে আমার দেশের মার্কেটে আমার 1.5 বিলিয়ন পাবলিক আমার দেশে। তো তোমার এই পেন আমি ঢুকতে দেবো কি দেবো না আমার উপর ডিপেন্ড করছে। তার মানে পলিটিক্স এর উপর। মানে সেই দেশের গভর্নমেন্টের উপর। তো সবকিছুর মাদার হচ্ছে বা গ্যাংস্টার হচ্ছে গভর্নমেন্ট। যেকোনো দেশের। গ্যাংস্টার যেটা বলে মানে সবার মানে সবার উপরে সবার উপরে হচ্ছে তোমার বুঝতে পারছি। পলিটিক্স। ঠিক আছে? সেই ডিপেন্ড করে যে মার্কেটে ঢুকতে পারবে কি? তুমি মার্কেটে ঢুকলে না হয় তুমি জিনিস বিক্রি করতে পারবে সেখানে প্রফিট লস আসবে। মানে মার্কেটে ঢুকতে দেব না। তো সেটা কে ডিপেন্ড করছে, কন্ট্রোল করছে সেটা গভর্নমেন্ট থেকে। সে কমিউনিস্ট গভর্নমেন্ট হোক বা ক্যাপিটালিস্ট হোক সেটা আলাদা কথা। কিন্তু গভর্নমেন্ট হচ্ছে তোমার সবার উপরে গ্যাংস্টার। গ্যাংস্টার বলতে মানে সবার উপরে আরকি। সবার উপরে গভর্নমেন্ট সত্ত্বেও তার উপরে নাই। ঠিক আছে? যে কোন দেশে মার্কেটে কি ঢুকবে কি ঢুকবে না। ওকে? তো এইভাবে কিন্তু জিনিসগুলো ডিপেন্ড করে। আচ্ছা, তুমি যেহেতু মার্কেটের কথা বললে। নেক্সট আসছে নন কম্পিটিটিভ মার্কেট। নন কম্পিটিটিভ মার্কেট মানে কি? যে মার্কেটে কোনো কম্পিটিশন নেই। যেরকম নর্থ কোরিয়ার মার্কেট। কিংজং এর যে দেশ। কিছু প্রোডাক্টস আছে খালি ওই পাওয়া যায়। যদি ইউজ করতে ওই করো নাহলে করা লাগবে না মরো। সোজা সিস্টেম। ঠিক আছে? তো ওগুলো ক্লোজড ইকোনমিতে ওই জিনিসগুলো হয়। তাহলে কোনো কম্পিটিশনই নেই। যেটা আমাদের ওরকম আগে ছিল ওই যে এলপিজি মডেলের আগে। মানে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। একটু আগে বললাম না? মনে পড়ছে? তানিশা? হ্যাঁ স্যার স্যার বলেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে। তো এই স্যার হচ্ছে একবার বলুন। টোটাল জিনিস। কম্পিটিশন যখন থাকছে না মার্কেটে, ওই যে আমি যা করব তাই মেরাই বাঁচেন মেরা শাখ নয়। ঠিক আছে? তো সেরকম বাহুবলীর ডায়ালগের মতো। ওকে? তো
তো ওইখানে হচ্ছে তোমার কাজ করবে সম্পূর্ণটা যে কম্পিটিশন যদি মার্কেটে না থাকে তাহলে কোয়ালিটি চেঞ্জ হয় না। আর একইভাবেই সেই জিনিসগুলো মনোপলি তৈরি হয়ে যায়। ঠিক আছে? মনোপলি মানে কি? ওই যে মার্কেটে আমি একাই আছি। যদি ইচ্ছা হয় কেনো, না হলে যাও। তোমার কোনো যায় আসে না। আমি ধরো ৳১০ আমি বিক্রি করবই। ঠিক আছে? আমি 80% মার্জিন আমি রাখবোই। কারণ মার্কেটে আর কেউ অপশন নেই। যদি আমার কিনতে যদি হয় তোমার আমার কাছ থেকে কিনতে হবে। তো এই জিনিসগুলো কোথায় আসে? নন কম্পিটিটিভ মার্কেটে যেখানে কোনো কম্পিটিশন নেই। যেটা ওই যে গাড়ির কথা তোমাদের আমি এক্সাম্পল দিচ্ছিলাম, হিন্দুস্তান মোটরের। ওকে? তো এই হচ্ছে বেসিক্যালি এই হচ্ছে টোটাল 12 এ রয়েছে আমাদের ইকোনমিক্স এ। মানে আমি মেইন চ্যাপ্টার গুলো আমি কথা বললাম। ক্লিয়ার হলো ব্যাপারটা? তারপরে এবার আমরা আস্তে ঢুকবো চ্যাপ্টারে। হ্যাঁ স্যার। কোয়েশ্চেন থাকলে আমাকে বলো। তানিশা, কোয়েশ্চেন, কোয়েরি বা ডাউট থাকলে একদম না কোনো সমস্যা নেই। আর লিখে রাখো, ঠিক আছে? এক্সাম্পল গুলো লিখে রাখবে, ঠিক আছে? তো তাহলে সুবিধা হবে বুঝতে। পরবর্তীতে লিখতেও। আচ্ছা, এবার চ্যাপ্টার ওয়াইজ আমরা ঢুকবো। আচ্ছা, বই তাহলে তোমার যাদের কাছে নেই তুমি ডাউনলোড করে নাও, বুঝলে তো? হ্যাঁ স্যার, আমি ডাউনলোড করে নিয়েছি। হ্যাঁ, প্রস্তাব। আমি ওয়েট করছি ১ মিনিট। তুমি পিডিএফটা কথা বলছেন? হ্যাঁ, পিডিএফ করে নাও। যেহেতু তোমার কাছে এখন হাতে বই নেই, আচ্ছা। তুমি পিডিএফটা ডাউনলোড করে এ বসো। আর বইগুলো নিয়ে নাও, বুঝতে পারলে? কারণ বই না হলে কিন্তু হবে না। ডাউনলোড করে নাও, লিখে সার্চ করো ক্লাস 12 এনসিইআরটি ইকোনমিক্স, পেয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আমাকে বলো। আমি তারপর না হয় স্টার্ট করছি। ১ মিনিটেরও লাগবে না ডাউনলোড করতে। ৩-৪ এমবি। গুগল অন করো, বইটা ডাউনলোড করে নাও। তাহলে আমি যা বলব তাহলে তোমার এখানে বুঝতে তোমার সুবিধা হবে যে কোন জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করছি বা কি বৃত্তান্ত। ঠিক আছে? ডাউনলোডটা করে নাও। আচ্ছা তানিশা, এগুলো লিখেছো? খাতায় তুমি লিখে নাও। যেহেতু তোমার কাছে বইটা নেই, চ্যাপ্টার গুলো লিখে নাও। ইন্ট্রোডাকশন, থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার, প্রোডাকশন অ্যান্ড কস্ট, দ্য থিওরি অফ দ্য ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন, মার্কেট ইকুইলিব্রিয়াম, নন কম্পিটিটিভ মার্কেট। স্যার আমি তো বাংলা মিডিয়ামে পড়েছি। ইংলিশটা আমাদের একটু অন্যরকম লাগছে। তো দেখো ইংলিশটা আমার দেখতেই হবে, কিছু করার নাই। ইউপিএসসি কোয়েশ্চেন হিন্দি আর ইংলিশে হয়। বাংলায় কেন লিখে দেবে না। তো তার জন্য যে জিনিসটা আমরা পড়াচ্ছি আমি বাংলায় বুঝিয়ে দেবো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ইংলিশ টার্ম যেন অবশ্যই তোমার মাথায় থাকে। নাহলে কোয়েশ্চেন ধরেই তুমি বুঝতে পারবে না যে এখানে কি বলছে। আর তুমি যদি হিন্দি পড়তে পারো তাহলে তো ঠিক আছে। কিন্তু যদি না পড়তে পারো, ইংলিশ অপশন তোমার। তাহলে যখন যে জিনিসটা পড়বে তানিশা, কৌস্তব, সাথে ইংলিশে মানে মানে বাংলাতেও তুমি ব্র্যাকেটে লিখলে ইংলিশটা টার্মটা তুমি লিখে রাখবে মানেরটা কি। তাহলে কোয়েশ্চেন এলে তোমার দেখে বুঝতে কোনো টাইপের কোনো প্রবলেম হবে না। বোঝা গেল আমি কি বললাম? নাহলে কিন্তু খুব প্রবলেম। ঠিক আছে? হ্যাঁ স্যার, ডাউনলোড করা হয়ে গেছে। বেশ, ঠিক আছে তাহলে আমি স্টার্ট করছি। আচ্ছা, তানিশা কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো ওইটা কিন্তু মাথায় রেখো। খুবই ফান্ডামেন্টাল জিনিস। নাহলে প্রিপারেশন এ খুবই সিরিয়াস প্রবলেম পড়বে। আচ্ছা, এবার দেখো আমরা ইন্ট্রোডাকশন আমরা ফার্স্টে আমরা ঢুকছি এখানে পরপর। প্রচুর ডায়ালগ-টায়লগ এখানে দিয়েছে। ঠিক আছে? যাওয়ার দেখার কোনো দরকার নেই। মেইন যেখান থেকে এখানে ঢুকতে হবে দেখো তোমার সেন্ট্রাল প্রবলেমস অফ দ্য ইকোনমি। তোমার এখানে সেন্ট্রাল প্রবলেম কি বলছে ইকোনমিক্স এর মেইন প্রোডাক্ট এ, তো তারপর থেকে বলা হচ্ছে তোমার পেজ নাম্বার 2 তে চলে আসো। আচ্ছা, পেজ নাম্বার 2 তে দেখো যে সেন্ট্রাল প্রবলেমস অফ দ্য ইকোনমি। তো ইকোনমি কি প্রবলেম চলছে? ইকোনমি বলতে আমাদের দেখো ইন্ডিয়ান ইকোনমির কথা এখানে বলা হচ্ছে বা যেকোনো দেশের ইকোনমি বিভিন্ন টাইপের জিনিসের উপর ডিপেন্ড করে থাকে। তো এখানে দেখো হোয়াট আর ওকে, এখানে ফার্স্টে যেটা ফোকাস করছে হোয়াট ইজ প্রোডিউসড অ্যান্ড ইন হোয়াট কোয়ান্টিটিস, মানে কি জিনিস তৈরি হচ্ছে এবং তোমার কি পরিমাণে সেটা তৈরি হচ্ছে সেই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। হাউ আর দিস গুডস প্রোডিউস, মানে যে জিনিসগুলো তৈরি হচ্ছে বা যে কোনো টাইপের প্রোডাক্ট, তো সেগুলো কি কোয়ালিটি তৈরি হচ্ছে, সেটা কি ভালো না খারাপ। তুমি যদি খারাপ জিনিসের কোয়ালিটি দাও তাহলে তো লোকে কিনবে না। ঠিক আছে? ভালো জিনিস তারা সবসময় চায়, কারণ তার কষ্টে উপার্জন করা পয়সা দিয়ে সে কিনবে। সে তো ফালতু জিনিস কিনবে না বা ফালতু সার্ভিসও সে নেবে না। একদম পারফেক্ট জিনিসই সে নেবে। তো তার জন্য তুমি যদি মার্কেটে টিকে থাকতে তোমার যদি হয়, হাই কোয়ালিটির জিনিস তোমার দিতে হবে। নাহলে তুমি মার্কেট থেকে এমনি আউট। সে যে টাইপের সার্ভিস হোক বা প্রোডাক্ট হোক না কেন। প্রোডাক্ট মানে বস্তুর কথা আমরা বলছি। আর সার্ভিস বা যেকোনো টাইপেরই সার্ভিসের কথা আমরা বলছি। হাই কোয়ালিটি না হলে লোকজন দেবে না। আর আমরা ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ড এর মধ্যে সবথেকে ডাইরেক্ট তোমার প্রাইস সেনসিটিভ মার্কেট। যেটা আমি একটু আগে দেখো বারবার একটা বললাম যে এতটাই আমরা জিনিসপত্র
কম্পারিজন করে তারপর কিনি, তাই না? বা যেকোনো জিনিস আমরা বাজারে গিয়ে কতগুলো দোকানে গিয়ে তারপর কিনছি। বুঝতে পারলে? তো এই জিনিসটা কিন্তু রয়েছে। হাই কোয়ালিটি জিনিস দরকার। এই দেখো এই যে পেজ নাম্বার 3 তে তুমি এখানে পেয়ে যাচ্ছ। ফর হুম আর দ্য গুডস প্রডিউসড মানে কাদের জন্য এটা তোমার বিক্রি করা হচ্ছে। তো সেই হিসাবে তারাই হচ্ছে কনজিউমার। তাদেরকে ধরতে হবে। যেরকম যে আমি কিসের কথা বললাম? কমপ্ল্যান এর কথা। তো কমপ্ল্যান তো যার ৬৫ বছর বয়স সে তো কমপ্ল্যান খাবে না। ঠিক আছে? তো তার জন্য কাকে ধরানো হবে? মাদের। বাড়ির মাকে হচ্ছে ধরতে হবে। তাহলে মানে কি? সে তার ছেলে-মেয়ের উন্নতির জন্য সবসময় মানে রেডি তো আছেনই। তাই না? তো তাহলে তাকে যদি আমি ইমপ্রেস করতে পারি, তাকে যদি আমি হীনমন্যতায় ফেলতে পারি যে আপনি যদি আপনার ছেলেরে বা আপনার ছেলে-মেয়েকে কমপ্লেন না খাওয়ান তাহলে ২ ফুটের উপরে আর বড় হবে না। আমি ২৫ ঘন্টা ধরে ওই মাইকিং করছি, পোস্টার লাগাচ্ছি, টিভিতে এড দিচ্ছি। তার মানে তুমি সাইকোলজিক্যালি কিন্তু কনভিন্স হচ্ছ যে সত্যিই তো। যদি না খায় তাহলে তো এরকম হয়ে যাবে। তো সে কি চাইছে? যে তার বাচ্চা অবশ্যই বেস্ট হোক, তাই না? সব মাই চায়। তো ঠিক আছে, দাম কত? তো সে কিন্তু সে নিয়ে নিচ্ছে। ব্যাপার বোঝা গেল? কি বললাম আমি? হ্যাঁ স্যার। ঠিক আছে? তানিশা ক্লিয়ার? তো কমপ্লেন কিন্তু কিছুই নেই। তুমি হ্যাঁ শুধু স্যার। চিনি ভরা। ঠিক আছে? তো তুমি ইনগ্রিডিয়েন্টস যেগুলো থাকে ওগুলো দেখলেই বুঝতে পারবে। যে প্যাকেটে গায়ে থাকে না ওখানে কি, কি? দেখলেই বুঝতে পারবে। এখন বিভিন্ন ফ্লেভার হ্যানা-ত্যানা দিয়ে যেন বাচ্চারা খায়। ঠিক আছে? তো এই কারণে সারা ওয়ার্ল্ড এর মধ্যে সবথেকে বেশি ডায়াবেটিক রোগী আমাদের দেশে। ঠিক আছে? যাই হোক, পরবর্তীতে হচ্ছে। তো তুমি যদি ছোটবেলা থেকে এরকম খাওয়ানো শুরু করছো, কম বয়সে সব স্থূল মোটা হয়ে যাচ্ছে বাচ্চা-কাচ্চারা। কিসের জন্য? দিনে তার বাড়িতে বাবা-মা ৪-৫ গ্লাস ধরে খা। তাড়াতাড়ি লম্বা হবো। ঠিক আছে? কিন্তু সে কি যে হচ্ছে সে তো বুঝতেই পারছে। এই হরলিক্স লম্বা খাওয়াচ্ছে। হওয়ার সেগুলো জেনেটিক্যালি জিনিস। সেগুলো যে সবাই জানে, সবাই জানি আমরা। কিন্তু তারপর ওই যে যদি না খাই তাহলে যদি, ওই যে যদি। বুঝতে পারছো? স্যার আমি হরলিক্স পজিটিভ খাওয়াচ্ছে। টা দেখছি এটা। সে নেগেটিভটা ওই যেটা বলে না যে মৃত্যু ১০ বার বললে সেটাই সত্যি লাগে। ঠিক সেরকম ব্যাপারটা। তো কনজিউমার বিহেভিয়ার এভাবে চেঞ্জ করতে হয় বা করা হয়। সিস্টেম বোঝা যাচ্ছে মাঝি? তানিশা, হ্যাঁ স্যার। ঠিক আছে? প্রস্তাব? আচ্ছা না প্রস্তাব না। তানিশা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এভাবে জিনিসগুলো কিন্তু এটাই রয়েছে। ওকে? ক্লিয়ারলি খেয়াল রাখতে হবে। আচ্ছা এরপর দেখো এই যে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। তো প্রোডাকশন এর কথা তো জিজ্ঞেস করছে দেখো বেশি লোক যখন চাইছে প্রোডাকশন বেশি করতে হবে। আর কম লোক চাইলে তো তারপরে এক্সক্লুসিভলি আবার ব্যাপারটা আবার কিছু ব্র্যান্ড রাখে। ঠিক আছে? যাতে দাম আরো বেশি করা যায়। যেরকম ধরো আ লুই ভিটন আছে, জারা আছে। ঠিক আছে? এরা ধরো মার্কেটে স্কারসিটি তৈরি করার জন্য মানে স্কারসিটি মানে কম সাপ্লাই আছে সেটা করার জন্য পুড়িয়ে ফেলে তাদের জামাকাপড়। ঠিক আছে? যাতে এক্সক্লুসিভিটি দেখিয়ে দাম ১০ গুণ বাড়াতে পারি আমি। ঠিক আছে? এমনি ব্যাগ তুমি ৳২০০ ও পেয়ে যাবে। জারার দোকানে ঢুকবে ২২,০০০ এর নিচে কোনো কিছু পাবে না। ঠিক আছে? এটা আমি এক্সাম্পল দিচ্ছি বা গুচির ব্যাগ যদি তুমি কিনতে যাও। এক্সক্লুসিভ কি আছে আমার এক্সক্লুসিভলি খালি একটা জিএস সিম্বল আছে যে ব্র্যান্ড যেভাবে কাজ করে, তাই না? Apple এর iPhone এ যে কাজ করে তার থেকে কিন্তু বেশি কোয়ালিফিকেশন বা বেশি জিনিসপত্র তুমি Android এ পাবে। তাও কি? ভাই আমার Apple আছে। আমি সেলফি এই যে স্ট্যাটাস সিম্বল আমি এলিট ক্লাসে ঢুকে গেছি। ঠিক আছে? তো ব্যাপারটা বুঝতে পারছো যে কনজিউমার বিহেভিয়ার কিভাবে করতে হয়, ক্যাচ করতে হয়। ঠিক আছে? তানিশা মাঝি সিস্টেম বোঝো। ওকে তো এইভাবে জিনিসগুলো কিন্তু চলছে। ওকে? আর এভাবেই চলে। নেক্সট মার্কেট ইকোনমির কথা এভাবে কিন্তু চলছে। আচ্ছা এরপর দেখো এই যে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার এর কথা এখানে বলা হচ্ছে। প্রোডাকশন জিনিসটা ডিপেন্ড করছে যে কতগুলো দরকার বা কি পরিমাণে দরকার। যদি ধরো মার্কেটে বেশি চাহিদা থাকে তো তাহলেই তার প্রোডাকশন বেশি করা হবে। ঠিক আছে? আর যদি চাহিদা কম থাকে প্রোডাকশন কমানো হবে। যেকোনো প্রোডাক্টের ক্ষেত্রে, যেকোনো প্রোডাক্টের ক্ষেত্রে সেম পলিসি কিন্তু এপ্লাই করা হয়ে থাকে এখানে। ওকে? এই যে দেখো যে দ্যা সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি তো আমাদের দেশে তো মার্কেট ইকোনমির উপরেই সবকিছু চলে। আমাদের দেশের মার্কেট হচ্ছে মানে আমাদের দেশের ইকোনমি হচ্ছে মার্কেট ওরিয়েন্টেড। মানে আমাদের দেশের অর্থনীতি হচ্ছে মার্কেট বা বাজারের উপর ডিপেন্ড করে। বাজার যা চায় তার উপর ডিপেন্ড করে। কারণ আমাদের ওপেন ইকোনমি। আমাদের তো ক্লোজড ইকোনমি না। ওপেন ইকোনমি মানে কি? সারা পৃথিবীর যেকোনো দেশের যেকোনো কোম্পানি এসে আমাদের দেশে বিজনেস করতে পারছে। তারা প্রফিট ইনকাম করতে পারছে আর আমরা সেই সার্ভিস বা প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি। সার্ভিস মানে কি? পরিষেবা আর প্রোডাক্ট মানে কি? বস্তুটা। তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। ওকে? তো সেইভাবে জিনিসগুলো কিন্তু আমরা এখানে আ পরপর পেয়ে যাচ্ছি। দেখো এই যে মার্কেট ইকোনমির ক্ষেত্রে এই জিনিসগুলো নিয়েই এখানে কিন্তু মার্কেট ইকোনমিতে বলছে। পেজ নাম্বার আ পেজ কত এটা? ৪, ৫ এ। ৫ নম্বর পেজে কিন্তু তুমি সেই ১, ২, ৩, ৪ হ্যাঁ ৫ এর পেজে তুমি পেয়ে যাবে মার্কেট ইকোনমি। তো এই জিনিসের কথাই কিন্তু মার্কেট ইকোনমিতে কথা বলা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস এর কথা বলা হচ্ছে সেখানে তোমার দেখো ক্যাপিটালিস্ট ইকোনমি আর আমাদের হচ্ছে তোমার মিক্সড ইকোনমি আমরা ফলো করি। ঠিক আছে? মিক্সড ইকোনমি মানে কি ক্যাপিটালিস্ট এবং কমিউনিস্ট যে সিস্টেম দুটোই করা আছে আমাদের দেশে। ঠিক আছে? সোশ্যালিস্ট ইকোনমি আমাদের সোশ্যালিস্ট পলিসি আমরা ফলো করেছি নেহেরুভিয়ান টাইমে।
যেটা সোভিয়েত ইউনিয়নে ছিল। ওকে? সেই সিস্টেমে কিন্তু এরকম সোশ্যালিস্ট সিস্টেম কি স্যার? যে এইরকম দেখো আমাদের রেশন সিস্টেম দেয়। রেশন দিই না আমাদের? সরকার থেকে দিচ্ছে গভর্নমেন্ট। তো সেটা হচ্ছে তোমার সোশ্যালিস্ট সিস্টেম বা সমাজতান্ত্রিক সিস্টেমের বৈশিষ্ট্য। রেশন, চাল, ডাল, গম দিচ্ছে যে করোনার সময় কত দিয়েছিল মনে পড়ছে? এই যে সিস্টেমটা গভর্নমেন্ট থেকে দিয়েছে এগুলো। ৳২ কেজি দরে চাল আমরা কিসের জন্য পাচ্ছি? এই যে কমিউনিস্ট সিস্টেমে তোমার এখানে সোশ্যালিস্ট সিস্টেমে আমরা কিন্তু এগুলো পাচ্ছি। আর ক্যাপিটালিস্ট সিস্টেমে কি? সবই তোমার কিনে নিতে হবে এবং মার্কেটে যে তোমার হাই কোয়ালিটি জিনিস দিতে পারবে, ভালো পরিষেবা সেই হচ্ছে সারভাইভ করতে পারবে। তো না হলে সব শেষ কোম্পানি। ওকে? তো এইভাবে জিনিসগুলো কিন্তু কাজ চলে। দেখো আমি অনেক জিনিসগুলো বলছি কিন্তু বুঝতে না পারলে বলবে কিন্তু। ঠিক আছে? তানিশা, মার্কেট কিভাবে চলে? ওসব হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কনফিউশন থাকলে বলো কিন্তু। কারণ আমি প্রচুর কনসেপ্ট এখানে কিন্তু ফোকাস করলাম একই সাথে। কনফিউশন না থাকলে স্যার, কিছু আটকে না। প্রশ্ন হলে বলো। তানিশা, বুঝতে না পারলে বলো। কোন ব্যাপার না। না স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? তো এইভাবে জিনিসগুলো কিন্তু এখানে আসছে পরপর যে মার্কেট ইকোনমি কিভাবে কাজ করছে। মার্কেট ইকোনমি এভাবে করে। দেখো এর পজিটিভ এবং নেগেটিভ দুটোই রয়েছে। দেখো এই যে পজিটিভ অ্যান্ড নরমাটিভ ইকোনমিক্স। দেখো পেজ নাম্বার ৬ তে তুমি পেয়ে যাবে। দেখো এর পজিটিভিটিও ব্যাপারটা আছে, নেগেটিভিটিও ব্যাপারটা আছে। তো দেখো পজিটিভিটি যে জিনিসগুলো রয়েছে, মার্কেটে যখন তোমার প্রচুর অপশন থাকছে, নতুন ভাবে নতুন কোম্পানি আসার কিন্তু সুযোগ পায়। ঠিক আছে? এবং তার ফলে কি হচ্ছে তোমার প্রপার ওয়েতে সাধারণ লোকের কাছেও সে অপশন থাকে যে খুঁজে নেওয়া যে হ্যাঁ, এটা হচ্ছে ভালো বা এটা খারাপ লাগছে না বা এটা ভালো, আমি তাহলে এটা নেব। আর এটা ভালো কাজ করছে না বা ভালো প্রোডাক্ট দিচ্ছে না, একে আমি বর্জন করব। তাহলে সে অটোমেটিক্যালি ডাউনফল এ চলে যাবে। ঠিক আছে? আর আগে যে জিনিসটা হতো খালি একটাই অপশন ছিল যেটা আমি বললাম, যদি নিলে নাও, না হলে যাও। ঠিক আছে? তো এই ব্যাপারটা কিন্তু এইখানে থাকছে না মার্কেট ইকোনমিতে। সম্পূর্ণ তোমার উপর ওপেন করা রয়েছে। আজকে কারো মনে হলো যে আমি একটা বিজনেস স্টার্ট করতে চাই, সে কিন্তু স্টার্ট করতে পারছে সহজেই। ঠিক আছে? কিন্তু এবং তারপরে সে যদি সারভাইভ করতে পারে মার্কেটে তো তাহলে প্রফিট করে তাহলে সে থাকতে পারছে। আর যদি না পারে তাহলে গেল ওখানে। লস সহ সব শেষ হলো। তো এইভাবে জিনিসগুলো কিন্তু আছে, কিন্তু ফোকাস করা হয়েছে এখানে। দেখো এই যে মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড মাইক্রো ইকোনমিক্স এর দিকে কিন্তু এগুলো আমরা দেখতে পাই। তো এখানে দেখো আর যে জিনিসের কথা এখানে ফোকাস করা হচ্ছে যে আমাদের দেশে যে আনএমপ্লয়মেন্ট যে ব্যাপারগুলো রয়েছে তো সেইখানে ফোকাস করেছে এখানে মানে বেকারত্ব। তো আমাদের দেশে যে হাইপার অবসেশন রয়েছে বিভিন্ন লোকের যে তুমি যদি কোনো সার্ভিসে না ঢোকো বা কোনো অফিসে না যাও তার মানে তুমি বেকার। তো এই যে জিনিসটা খুবই ডেঞ্জারাসলি আমাদের দেশের ইকোনমিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তার ফলে কিন্তু প্রবলেম হচ্ছে। ঠিক আছে? যেটা বলা হয় না যে আমাদের দেশে যে শিক্ষিত লোকেরাই বেকার থাকে বেশি। মানে সে ইনকামই করতে পারে না। যে অশিক্ষিত সে কিন্তু সেই হিসেবে থাকে না। সে ইনকাম করছে। ঠিক আছে? আমাদের হ্যাঁ স্যার, লোকগুলোর মান সম্মান একটু বেশি আমাদের। ঠিক আছে? তো তার জন্য হ্যাঁ, আমি স্যুট টাই পরে অফিসে না গেলেই সেটা হচ্ছে আমার তুমি বেকার। ঠিক আছে? এই যে মেন্টালিটি থেকে আমাদের বেরোতে হবে। ঠিক আছে? না হলে হচ্ছে প্রবলেম। আর আমাদের দেশে যে অবসেশন এই জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো থেকে যখনই আমরা বেরোতে পারবো আরো সুবিধা হবে। কারণ ১৪৫ কোটি আমাদের দেশের জনসংখ্যা। গভর্নমেন্ট সার্ভিস সবার জন্য না। বিজনেস করতে হবে, অন্যান্য জিনিসও করতে হবে। ঠিক আছে? তাহলেই মানে তোমার দেশের প্রোগ্রেস হবে। এখন তোমার যদি মাথায় থাকে আমি স্যুট টাই পরে বেরোবো, তারপরে গিয়ে ওখানে অফিসে যাবো, তাহলে হচ্ছে আমি এমপ্লয়েড, না হলে হবো না। তাহলে তো তুমি ধরো যার হলো না তো সারা জীবন ধরে তার তো সারা জীবন ধরে সে বেকার থাকে। তাহলে তো হবে না। তো তাহলে কি হবে? তুমি যে খালি নিজে বেকার হচ্ছ তা না। তুমি সোসাইটি, ইকোনমিও শেষ করছো। ওকে? তো এই যে জিনিসগুলো কিন্তু ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। কারণ তুমি ডাইরেক্টলি ইকোনমিতে বেনিফিট দিতে পারছো না বা ইকোনমি বা দেশের প্রোগ্রেস এ কাজ করতে পারছো না সেই হিসেবে প্রপার ওয়েতে। কিন্তু তুমি যদি একটা দোকান দিতে যেকোনো জায়গায় তাহলে কিন্তু সেগুলো এগুলো তোমার ইনকাম জেনারেট হতো। তাই না? সাপোজ ধরো এই যে বিরিয়ানির কথা আমি বলছি। লোকে অনেকে খিল্লি করে, "হ্যাঁ, এসব করছে হেনা-তেনা।" তো যে খিল্লি করছে সারা জীবন খিল্লিই করে যাবে। কিন্তু সে কিন্তু যা ইনকাম করছে অনেকে চাকরি করে তার কিছু ইনকাম করতে পারবে না। সাপোজ ধরো আমি একটা বিরিয়ানির দোকানের কথা বলছি। পার প্লেট যদি সে ৳৬০ বা ৳৮০ করে রাখে, তো সে মার্জিন যা রাখছে, দিনে যদি ১০০ লোকও খায় বুঝতে পারছো সে কত টাকা তার মার্জিন ইনকাম হচ্ছে? আর তুমি চাকরি করে কয় টাকা কামাবে? যেমন মানে যেকোনো টাইপের ধরো আমি চাকরির কথা বলছি যে হ্যাঁ, আমি স্যুট টাই পরে আমি যাচ্ছি। ব্যাপারটা বুঝতে পারছো? প্রবলেম কোথায় আমাদের ইকোনমিতে? তো এইভাবে জিনিসগুলো কিন্তু এনালাইজ হ্যাঁ করতে স্যার। হবে। এক্সাম্পলটা বোঝা গেল মাঝি? হ্যাঁ স্যার। তানিশা ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো এইভাবে জিনিসগুলো কিন্তু ফান্ডামেন্টালি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এইভাবে খেয়াল রাখা খুবই দরকার। তো সেই জিনিসটার কথাই বলা হচ্ছে যে ইকোনমিক্স এ তোমার গভর্নমেন্টের উপরেই সব ছেড়ে দিলে হবে না। মার্কেটের উপরেও কিছু তোমার সেই হিসাবে কন্ট্রোল করা দরকার বা ছেড়ে দেওয়া দরকার। তো এইসবে আস্তে তার জন্য তুমি দেখবে বিভিন্ন স্টার্টআপ তৈরির জন্য বা তোমার সেই হিসাবে বিজনেসে যাতে আরো বেশি করে লোকজন যায় তার জন্য বিভিন্ন ধরনের গভর্নমেন্টের যোজনা রয়েছে। তো এইবার আসে হচ্ছে তোমার যোজনার দিকে ফলো করতে হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যোজনা কি? যোজনা তো বোঝো তোমরা, তাই না? বিভিন্ন ধরনের ধরো প্রকল্প গভর্নমেন্ট থেকে দেয়।
তো সেই জিনিসগুলো ইউপিএসসি তে ধরে, ধরে রেগুলার কোয়েশ্চেন আসে প্রত্যেক বছর এটলিস্ট ৪ থেকে ৫ টা। তো স্যার এই যোজনাগুলো কি, কি আমি পড়তে হবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখো ওই যে ধরো বর্তমানে ইন্ডিয়া গভর্নমেন্ট ২০১৪ থেকে পাওয়ার হচ্ছে, তাই না? তো ২০১৪ থেকে ২০২৪ অব্দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি, কি যোজনা নিয়ে এসছে, গুগল করো সব পেয়ে যাবে। সেগুলো ধরে, ধরে পড়ো এবং মাথায় রাখার চেষ্টা করো। কোয়েশ্চেন এখান থেকে আসবে, আসবে, আসবে এবং আসবে। কি বললাম বোঝা গেছে? এবং রেগুলারই আসে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যোজনা মানে ভারত সরকার থেকে যে সকল যোজনা তোমার দিচ্ছে, বিভিন্ন টাইপের। যেরকম আয়ুষ্মান ভারত, জনধন যোজনা। বোঝা যাচ্ছে? এক্সাম্পল গুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তানিশা? হ্যাঁ স্যার। ঠিক আছে? তো এগুলো আমরা গুগল থেকে নিয়ে কিন্তু আমাদের এগুলো করতে হবে। ঠিক আছে? কারণ এই যে, যে টেক্সট এর সাথে এই হচ্ছে আমাদের টেক্সট বুক। তার সাথে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে যোজনাগুলো মিক্স করে কিন্তু এখানে আসবে। ইকোনমিতে কোয়েশ্চেন কিন্তু এভাবে আসবে বা ইউপিএসসি তে কোয়েশ্চেন আসবে প্রিলিমস এবং মেইনস এ। তো তার জন্য এইভাবে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তাদের। যে স্টার্ট আপ ইন্ডিয়া বা স্ট্যান্ড আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া কি? এসসি/এসটি সম্প্রদায় থেকে যারা রয়েছে তারা যদি নতুন বিজনেস স্টার্ট করতে চায় তো তাদের জন্য কিন্তু এরকম বিভিন্নভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়। যাতে তারা দ্রুত সেই হিসাবে প্রোগ্রেস করতে পারে। তো এই যে, যে জিনিসগুলো এগুলো তো আমাদের মাথায় রাখতে হবে। কারণ ইউপিএসসি এক্সামে কোয়েশ্চেন এই আসবে। ঠিক আছে? ৳৩ আমি কলম বানিয়ে ৳৫ বিক্রি করলাম। কত টাকা লাভ হলো? ও আসবে না। ওগুলো 7-8 এর বাচ্চার জন্য বা 11-12 এর বাচ্চার জন্য। আমাদের কি আসবে? এইভাবে জিনিসগুলো রিলেট করতে হবে। যোজনা কি গভর্নমেন্ট নিয়েছে এর উপর বেস করে। এবং তার ফলশ্রুতিতে আমরা কি, কি চেঞ্জ দেখতে পাচ্ছি। এমপ্লয়মেন্ট রেট আমাদের কিন্তু সেই হিসাবে বা এখানে আস্তে, আস্তে বিভিন্নভাবে বাড়ছে। ওকে? তারপরে সারা দেশ জুড়ে বিভিন্ন টাইপের আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি। ওকে? ইকোনমিক্যালি বা এই যে, যে আস্তে, আস্তে ধরো এই যে শার্ক ট্যাঙ্ক আসার পরে বিভিন্ন ধরনের যে চেঞ্জ আসছে তার সাথে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন ধরনের স্টেপ নিচ্ছে। তারা যাতে আরো বিজনেসের দিকে এগোয়। সাধারণ লোকেরা বা সাধারণ ধরো যারা আ মানুষেরা আসছে বা নেক্সট জেনারেশন তো তাহলে কি হবে? অপশন তোমার তৈরি হবে মার্কেটে। আর হিউজ মার্কেট আমাদের। হিউজ মার্কেট বলতে কি? মানে বিশাল জনসংখ্যা, তাই না? আমাদের ১৪৫ কোটি। ঠিক আছে? ১৪৫ কোটি আমাদের জনসংখ্যা। বিশাল মার্কেট। প্রচুর অপশন তোমার সেই হিসাবে রয়েছে। তো তারপর সেই হিসাবে সবার জন্য তো দরকার এগুলো। আর তার ফলে আল্টিমেটলি ইমপ্যাক্ট ও কিন্তু হবে এবং সেই হিসাবে ইনকামও তোমার গভর্নমেন্টের বাড়ছে। যে বিশাল একটা পজিশনে যাচ্ছে তো এই জিএসটি ফাইল করছে। জিএসটি ফাইল করে সিজিএসটি, এসজিএসটি তে আসছে। সেন্ট্রাল জিএসটি, স্টেট জিএসটি সরকারের ডাইরেক্ট ইনকাম হচ্ছে। আর এমপ্লয়মেন্ট ও বাড়ছে। সে যে দোকানটা দিল সে দোকানে আরো লোকজনকেও যে বেকার যে কোন টাকা ইনকাম করে না তাকে এমপ্লয় করছে। ইকোসিস্টেমটা বোঝা যাচ্ছে? স্যার এটা বুঝতে তাই পারলাম না? না, আরেকবার বলুন। হ্যাঁ? স্যার বুঝতে পারলাম না এই শেষেরটা কি, জিএসটি নিয়ে কি সব বলে ও দিলেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। ওই যে আমি বিরিয়ানির দোকানের কথা বলছিলাম। বড় পজিশনে যখন যাচ্ছে, একটা পজিশনে সে ইনকাম হয়ে যাচ্ছে, তাই না? অনেক টাকা ইনকাম করছে। হ্যাঁ। তখনই তার হচ্ছে করতে হচ্ছে ফাইল মানে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে। ইনকাম ট্যাক্স মানে কি? আয়কর। হ্যাঁ। তখনই তার হ্যাঁ। জিএসটি ফাইল করছে। জিএসটি নাম্বার থাকে একজনের। ঠিক আছে? তো তারপরে হ্যাঁ। গভর্নমেন্টের ডাইরেক্ট ইনকাম হচ্ছে বিশাল পরিমাণে। জিএসটি তুমি যখনই ফাইল করছো, ঠিক আছে? মানে জিএসটি দিতে হয় গভর্নমেন্টকে মানে সোজা বাংলায় কর। ট্যাক্স দিতে হয়। হ্যাঁ। একটা হ্যাঁ। পজিশনে গেলে বা একটা টাইপের উপরে তুমি টাকা ইনকাম করলে সরকারকে কর দিতে হয়। ঠিক আছে? তো যখন ওই যে, যে হ্যাঁ। বিজনেস তারা শুরু করলো অল্প, অল্প করে। তারপরে সে তার বিজনেসটা অল্প, অল্প করে বড় হলো। সে এমপ্লয়ি রাখলো। মানে তার কাছে এই আমার দোকানে এসে কাজ কর। ও দোকানে এরকম ৮-১০ জন তুমি এমপ্লয়ি রাখলে। তোমার বিজনেস আরো বড় হলো। তারপরে তুমি একটা জায়গায় গিয়ে তোমার পজিশনে তুমি অনেক টাকা ইনকাম করছো মান্থলি। ধরো মান্থলি তুমি কয়েক লাখ টাকা ইনকাম করছো। মান্থলি। তখন হচ্ছে সরকারকে তোমার এখানে ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে ডাইরেক্ট সরকার এখানে ইনকাম হলো তোমার মারাত্মক হারে। এমনিতেও তুমি ধরো ইনকাম মানে এমপ্লয়ি জেনারেট করলে অনেকেরও সুবিধা হলো। যারা বেকার ছিল তারাও সময় চাকরি পাবে এবং তারপরে হ্যাঁ। হচ্ছে তুমি সরকারের উপর ডাইরেক্ট এই যে ট্যাক্স পেলেও কিন্তু সেই হিসাবে মারাত্মক হবে। তাই না? সেটা হচ্ছে তোমার সিজিএসটি মানে সেন্ট্রাল জিএসটি। সেন্ট্রাল মানে সেন্ট্রাল গভর্নমেন্ট। আর এসজিএসটি প্রত্যেকটা প্রোডাক্টের নিচে ভালো করে ফলো করবে এমআরপির নিচে। মিনিমাম আ ম্যাক্সিমাম রিটেইল প্রাইস থাকে এমআরপি। ধরো এটা ৳১৫ তার মধ্যে এখানে সিজিএসটি থাকে আর এসজিএসটি থাকে। সিজিএসটি মানে কি? সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস আর এন্ড সার্ভিস। এসজিএসটি স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তারপরে দিয়ে লাস্টে থাকে এমআরপি। ম্যাক্সিমাম রিটেইল প্রাইস। মানে ম্যাক্সিমাম ওই টাকা দিয়েই নিতে পারবে দোকানদার। বুঝতে পারছো? তো উপরে যে দেখো সিজিএসটি, এসজিএসটি যে টাকাটা এটা গভর্নমেন্ট নেয়। তো ধরো তুমি একটা বড় পজিশনে গেলে তো তোমারও এই টাকাটা তোমাকে দিতে হয়। ধরো তুমি কিছু কিনতে গেলে তুমি দেখবেছো বিভিন্ন জায়গায় কোনো জিনিস কিনতে গেলে বা পরিষেবা নিতে গেলে বিল দেয়। বিলে দেখবে নিচে লেখা থাকে। এবার হ্যাঁ বোঝা গেল স্যার। জিনিসটা আমি কি বড় বলছি? জায়গা।
বড় রেস্টুরেন্ট বা হোটেলে গেলে স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি তো সেটাই বলছি যে দোকান-টোকান দিয়ে তুমি অনেক টাকা ইনকাম হলো। তুমি অনেকজন এমপ্লয়ি রাখলে। সেই পজিশনে যখন সরকারের তো ডাইরেক্ট ইনকাম হচ্ছে। ইকোনমিক্স এ তাহলে সেই হিসেবে তুমি একটা বড় একটা পজিশনে তুমি সেই হিসেবে করতে দিতে পারছো। বড় জায়গায় তুমি খেতে গেলে তুমি সেই চার্জ দিতে হয়, তাই না? এবার বোঝা গেল? তুমি হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? এইভাবে জিনিসগুলো কিন্তু তোমার সেই হিসাবে আসে। একটার সাথে আরেকটা রিলেটেড। আর এখন তুমি যদি কিছু নাই করো, ধরো কেউ কোন ইনকামই করল না, তাহলে কি হলো ব্যাপারটা? সে ঘরে বসে থাকলো। খাচ্ছে-দাচ্ছে আর ঘুমোচ্ছে। তাহলে কি হলো? সে নিজের একটা প্রোগ্রেস করতে পারলো বা সোসাইটির জন্য সে কিন্তু করতে পারলো। সে খালি বেঁচে থাকার দরকার সে বেঁচে আছে। তাহলে তুমি একটা বোঝা তৈরি হলে না, খালি ফ্যামিলির জন্য না, দেশের জন্য। কারণ তোমার থেকে আমার কোনো আউটপুট আসছে না। আর এটা তো ধরো সুইজারল্যান্ড না, যে ধরো হ্যাঁ, তুমি হিউম্যান মানুষ তুমি আছো, সেটাই একটা বিশাল ব্যাপার এবং তার জন্য তোমাকে ন্যূনতম একটা সামগ্রিক আয় দেওয়া হবে। সেটা ঐরকম যে সকল দেশের জনসংখ্যা কম, আল্ট্রা তোমার এলিট দেশ বা মানে আল্ট্রা লাক্সারি দেশ বা মানে ধনী দেশ সেখানে ওগুলো হয়। যে ওখানে দেখো আমাদের দেশে ধরো যে বড় জায়গায় খুব বড় পজিশনে চাকরি করে সে ধরো মাস গেলে ৫০,০০০ পাচ্ছে। আর সুইডেনে তোমার বেসিক্যালি যারা চাকরি করে না কোনো, যার কোনো এমপ্লয়ি নেই তারা মাস গেলে একটা গভর্নমেন্ট থেকে মিনিমাম টাকা পায়। সারভাইভ করার জন্য সম্মানের সাথে। তার প্রাইসই ৳৪৫,০০০ এর উপরে। কি বললাম? কি করতে হবে? গভর্নমেন্ট থেকে এমনি সরকার তাকে টাকা দেয় সারভাইভ করার জন্য। তো আমাদের তো সেরকম অবস্থা না। আমাদের এমনি লোক ধরে না। ঠিক আছে? তো বুঝতে পারছো? হ্যাঁ। তো এই যে ব্যাপারটা তো তাদেরও তাদের দেশে যে সকল সিস্টেম তারা নিতে পারে আমরা নিতে পারি না। কারণ আমাদের এতটাই জনসংখ্যা যে এসব কোনো সারভাইভ করা অসম্ভব। সরকার তো তাদের সারভাইভ করতে টাকা লাগবে না? বুঝতে পারলে তো ওখানে তোমার এখানে আ সম্মানের সাথে বেঁচে থাকার জন্য সরকার থেকে বিভিন্ন ধরনের আর্থিকভাবে সহায়তা করে। ঠিক আছে? ওই পৃথিবীর অন্যান্য দেশগুলো যেগুলো ধনী দেশগুলো তো সেইগুলো ঐরকম লেভেলে করে। একেকজনকে এটা কিন্তু আমি একেকজনের কথা বলছি। ৪৫,০০০-৫০,০০০ তোমার সেই হিসাবে। এখন তো আরো বেড়ে গেছে। ঠিক আছে? ডাইরেক্ট তোমার ট্রান্সফার হয় অ্যাকাউন্টে এবং সেই হিসাবে তুমি যত খুশি তুমি সেগুলো করতে পারো। ফলো করতে পারো। ওকে? তো এই যে জিনিসগুলো তোমার কিন্তু রয়েছে। আরো প্রচুর টাইপের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তোমার সেই হিসাবে থাকে। যেগুলো জাস্ট মানে আমাদের দেশে কল্পনাই করা যায় না। ওকে? তো সেই পার্টটা রয়েছে। তো সেই জিনিসগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল। শুনতে পাচ্ছ এবার? উম দোস্ত, তানিশা। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে? তো তারপরে সেই হিসাবে আ তারপর আরো যেরকম রয়েছে ধরো আচ্ছা, আরে আবার কল করছে কে? ওকে। তো ধরো বিভিন্ন ধরনের যেরকম ধনী দেশে বিভিন্ন ধরনের এরকম সুযোগ সুবিধা বিভিন্ন টাইপের থাকে। ঠিক আছে? যেগুলো আমাদের দেশের ক্ষেত্রে গরিব দেশের ক্ষেত্রে সম্ভব না। ওকে? তো সেই পার্টটা রয়েছে। ধরো আ কি হলো? আচ্ছা। ওকে। তো ধরো বিভিন্ন ধরো সুইডেন আছে, ঠিক আছে? সুইডেনে বা তোমার নর্ডিক কান্ট্রি তে প্রচুর সিস্টেম আছে যেরকম যে ধরো সেখানে ধরো কেউ প্রতিবন্ধী রয়েছে, ঠিক আছে? প্রতিবন্ধী রয়েছে তো তারপরে সেও তো হিউম্যান বিইং রয়েছে, ঠিক আছে? তার ধরো তোমার সেই হিসাবে যে জিনিসগুলো আমরা সাধারণ হিউম্যান দের থাকে তো সেই হিসাবে তার সেক্সুয়াল চাহিদা রয়েছে, তাই না? তো প্রতিবন্ধীদের জন্য গভর্নমেন্ট থেকে মাস শুনতে পাচ্ছ? মাসে করে ১ দিন তোমার একেকজন করে তোমার সেক্সুয়াল ওয়ার্কারও পাঠানো হয় বা ১ বার বা ২ বার করে। সেটা গভর্নমেন্ট পয়সা দিচ্ছে। তো সেই ধরনের জিনিসও কিন্তু এতটাই তারা দেখে গভর্নমেন্ট থেকে। যেগুলো আমাদের দেশের পক্ষে সম্ভব না। ঠিক আছে? তো সেক্সুয়াল আর্জ এর জন্য তোমার সেই হিসাবে আ যারা সেক্সুয়াল ওয়ার্কার তাদের পাঠানো হচ্ছে। তাদের বাড়িতে। ঠিক আছে? এনজয়মেন্ট এর জন্য। বুঝতে পারছো? যেটা হিউম্যান হিসেবে আমাদের দরকার। কিন্তু আমাদের মতো দেশের ক্ষেত্রে সেই জিনিসগুলো অসম্ভব না। কারণ আমরা এতটাই বিপরীত দেশ। ঠিক আছে? মানে আমাদের গড় আয় খুবই কম না? তো গভর্নমেন্টের এতজনকে দেখা সম্ভব না। 145 ক্রোর। তো আমি এই জিনিসটা এক্সাম্পলটা বুঝতে পারছো যে কত লেভেলে বিভিন্ন দেশের সুযোগ সুবিধা থাকে। ওকে? তো এই যে জিনিসগুলো বুঝতে হবে। তো সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে। তো আমাদের দেশে সেরকম নেই তো তার জন্য আমাদের সরকার থেকে সাহায্যও দেওয়া হয় কিন্তু সেই লেভেলটা অনেক কম থাকে। খুবই নগণ্য। কারণ আমাদের দেশে এই পজিশনে যেহেতু মেক্সিমাম লোক অশিক্ষিত, ভাবে যে ওরে বাপরে গভর্নমেন্ট থেকে ওটা দিচ্ছে তার মানে কি বিশাল ব্যাপার। তা কিন্তু না। পৃথিবীর সব দেশে অন্যান্য দেশে এগুলো রেসপনসিবিলিটি। কারণ তুমি তোমার ভোট দিয়ে তাকে তুমি গভর্নমেন্ট থেকে তৈরি করছো। তাই না? তোমার কনস্টিটিউশনাল রাইট দিয়ে তুমি
গভর্নমেন্ট বা সরকার গঠন করছো। তো তার রেসপন্সিবিলিটি রয়েছে তোমার দেখাশোনা করা। তো আমরা সেই জিনিসগুলো আমাদের মেইন জিনিসগুলো নিয়ে এগুলো কথা বলা হয় না বা আমাদের দেশে অন্যান্য জিনিসই টপিকে তোলা হয় ইলেকশনে। তো সেই সব জিনিসগুলো থাকে। ডিফারেন্স বুঝতে পারছো? একটা গরিব দেশে আর ধনী দেশের মধ্যে পার্থক্যটা? বোঝা গেল প্রস্তাব? তানিশা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার বুঝতে পারছি। তো এই যে ডিফারেন্স গুলো কিন্তু তোমার সেই হিসেবে রয়েছে, এগুলো আমাদের এখানে ফোকাস করা দরকার। তো এই হচ্ছে টোটাল ডিটেইল আমাদের এই চ্যাপ্টারে বেসিক্যালি রয়েছে। ঠিক আছে? যদি কোনো কোয়েশ্চেন কোয়েরি থাকে বা কনফিউশন থাকে বলো। ভেবে নাও, ভেবে নাও। স্যার বলো, শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ। স্যার ওই যে স্যার 6 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে না, ওই যে পজিটিভ অ্যান্ড নরমেটিভ ইকোনমিক্স, ওটা যদি আরেকবার বলেন। আচ্ছা, পজিটিভ অ্যান্ড নরমাটিভ ইকোনমিক্স। আচ্ছা, আচ্ছা। দেখো, এখানে বিভিন্ন প্রিন্সিপাল এর কথা বলা হচ্ছে যে কিভাবে একেকটা মেকানিজম কিভাবে কাজ করবে। যদি আমরা প্রপার ওয়েতে দেখি, যদি আমি লাইন বাই লাইন বলি, দেখো একটা ইকোনমির জন্য পজিটিভলি কি স্টেপ নেওয়া দরকার। আর যদি আমরা পজিটিভ স্টেপ না নিই তাহলে নেগেটিভলি কিভাবে তার ইফেক্ট করতে পারে। সেই জিনিসগুলোর কথা কিন্তু বলা হচ্ছে যে দ্য পজিটিভ অ্যান্ড দ্য নরমাটিভ ইস্যুস ইনভলভ উইথ দ্য স্টাডিজ অফ দ্য সেন্ট্রাল ইকোনমিক প্রবলেমস আর ভেরি ক্লোজলি রিলেটেড টু ইচ আদার। তার মানে কি? কোনো একটা ধরো স্টেপ নেওয়া হলো, সরকার থেকে নিল। তার ইফেক্টটা মানে ইফেক্টের মানে হচ্ছে হ্যাঁ, তার ইফেক্টটা কিভাবে পড়তে পারে সোসাইটির উপরে বা মার্কেটের উপরে। এখানে সোসাইটি থেকে মার্কেটের উপরে ফোকাস করছে। যে ধরো আমি এখানে সাবসিডি দিচ্ছি বা ভর্তুকি দিচ্ছি। এটা কি আদৌ সর্বজনীন জন্য ভালো হবে? নাকি আর উল্টে সরকারেরই খালি লস হবে? তো সেই জিনিসটার উপর দেখা হয়। তো তার জন্য ধরো ভর্তুকি কিছু স্টার্ট করলে কিছুদিন অব্দি তা রাখা হয়। তারপর যেটা দেখা যাচ্ছে যে ভর্তুকি এখন আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে কোনো প্রবলেম নেই। তো তাহলে কিন্তু সেই ভর্তুকি বাদ দিয়ে দেওয়া হয়। এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, যেরকম আগে রেশনে আমাদের কেরোসিন তেল দিত। মনে আছে? হ্যাঁ ২০২১ স্যার। সালের পর সেটা দেওয়া বন্ধ হয়ে গেল। মানে একটা টাইমে ওটা দরকার ছিল তখন সেই সময়। তো দেখা গেল যে হ্যাঁ, এটা মার্কেটে দরকার, তার জন্য আমরা দিয়েছি। টানা ৫০-৫১ সালের পর থেকে দেওয়া শুরু হচ্ছে কেরোসিন। ঠিক আছে? তারপরে দেখো এই যে বন্ধ করে দেওয়া হলো যে এখন ওটার আর দরকার নেই তোমার সেই হিসেবে। তারপরে কিন্তু ওই যে তাহলে দেখা গেল কি মার্কেটে যে এটা এখন আর দরকার নেই, তখন কিন্তু সেটা ডিসকন্টিনিউ করা হয়। তো সেটার কথা বলা হচ্ছে, তাহলে ওটা নেগেটিভলি সেই জিনিসটা কমপ্লিট হলো। আর পজিটিভলি তার ইফেক্ট আমরা এতদিন ধরে দেখেছি। তো এইভাবে বিভিন্ন জিনিস কিন্তু ডিপেন্ড করে থাকে মার্কেটে যে কোনটা দরকার কি কোনটা দরকার না। তারপরে ওয়েট করে দেখা হয় যে এটা সত্যিই কাজে লাগছে কি লাগছে না। যদি লাগে তাহলে কন্টিনিউ করা হচ্ছে, আর যদি না লাগে তাহলে তোমার ডিসকন্টিনিউ করা হয়। আর তারপরে সম্পূর্ণ ডিপেন্ড করে যে সোসাইটি আল্টিমেটলি বা মার্কেটে আস্তে কাজ হচ্ছে কি হচ্ছে না। বা এর সুফলগুলো পাচ্ছে কি পাচ্ছে না। তো এইসব জিনিসের উপরে কিন্তু এই জিনিসটার কথা এখানে পরপর বলা হচ্ছে। এখানে এক্সাম্পল বলেনি, ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলছে। কিন্তু আমি এক্সাম্পলটা তোমাকে বলে দিলাম। এই কেরোসিনের মানে হ্যাঁ এক্সাম্পলটা দিয়ে। কেরোসিন রেশনের দোকানে গেছো তো নাকি? রেশন দোকানে গেলে হ্যাঁ স্যার গেছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার গেছি। হ্যাঁ, তো তাহলে তো বুঝতেই পারছো তুমি, তাই না? আগে কেরোসিন দিত হ্যাঁ তো। স্যার। ঠিক আছে? তো এই যে ব্যাপারটা তারপর আস্তে ডিসকন্টিনিউ হয়ে গেল হ্যাঁ স্যার। ফলে পরে। তানিশা, ক্লিয়ার হলো ব্যাপারটা? এই জিনিসটাই বলা হয়েছে। মানে হ্যাঁ আমি স্যার। এক্সাম্পল দিয়ে বললাম। এটা তো আমি ব্যাপারটা হচ্ছে ওইটা। ঠিক আছে? এক্সাম্পল গুলো এভাবে খেয়াল রাখতে হবে। তাহলে যে টাইপেরই কোয়েশ্চেন আসবে বা তাহলে প্রবলেম হবে না কোন কিছু বুঝতে। ক্লিয়ার হলো? কারণ পজিটিভ নেগেটিভ সব জিনিসই থাকে। এখন মার্কেটে বুঝতে হবে যে মার্কেটে এটা দরকার কি দরকার না। যদি দরকার তাহলে কন্টিনিউ করতে হবে। আর যদি দরকার নেই, নয়তো গভর্নমেন্ট এ খরচ হচ্ছে সবকিছু না? পুরো গভর্নমেন্ট থেকে সবকিছু করছে। ওকে? তো এই যে ব্যাপারটা খুবই ক্রুশিয়াল তার জন্য। ঠিক আছে? ওকে? ক্লিয়ার হলো? হ্যাঁ কসম? স্যার। ঠিক আছে। আচ্ছা, তানিশা বলো, যদি কোন কোয়েশ্চেন কোয়েরি বা হ্যাঁ স্যার। হ্যাঁ না স্যার, ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? তো এগুলো কিন্তু ধরো বাড়িতে বসে করতে হবে এবং ক্লাস অ্যাটেন্ড করলে কিন্তু ও হবে না। স্যার বাড়িতে বসে এগুলো ধরে পড়ো এবং লেখো। ঠিক আছে? তারপর আমি কিন্তু এটা সোমবার আবার দেখব। সোমবার যখন আমাদের আবার ক্লাস হবে, সেই হিসাবে কিন্তু ওই যে লিখে তুমি ফটো তুলে তুমি পাঠাবে। তারপর আমরা সেই হিসাবে এগুলো নিয়ে ডিসকাস করব। কোথায় কি প্রবলেম হচ্ছে বা কি বৃত্তান্ত। তারপর সেভাবে আমরা এগোবো। ওকে? আর আজকে তাহলে আমাদের এই অবধি থাকছে। আবার তাহলে আমাদের দেখা হবে বুধবার। বুধবার আমাদের যে জিএস ক্লাস আছে। ওকে? ঠিক আছে? চলো তাহলে আজকে ক্লাস আমরা এখানে কমপ্লিট করছি। ওকে? ঠিক আছে। ঠিক আছে। তানিশা? ও ঠিক। টাটা।